আমাদের 6 নম্বর ক্লাস। হ্যাঁ, একটু মনোযোগ দেন এদিকে। দেখেন, পৃথিবীর সবকিছুরই কিছু প্রিন্সিপাল আছে। সবকিছুরই কিছু প্রিন্সিপাল আছে। যেমন আপনি যাই করেন না কেন, সবকিছুর একটা মেইন কনসেপ্ট আছে। আমি আপনাদের আগেও বলছিলাম যে গ্রাফিক ডিজাইনে যে প্রিন্সিপাল গুলো আছে বা রুলস গুলো আছে, সেই রুলস গুলো যে আপনি জানেন না, ব্যাপারটা এরকম না। আপনি জানেন, বাট আমি আজকে জাস্ট আপনাকে মনে করাই দিব। আমি যতগুলা কথা বলবো দেখবেন আপনি সবগুলাই জানেন। ঠিক আছে, ওই যে নিউটনের সূত্রের মতোই আর কি। যে নিউটন যখন সূত্র আবিষ্কার করে নাই, তখন কি পৃথিবীতে নিউটনের সূত্র কাজ করতো না? করতো। ও জাস্ট প্রথম এটাকে কি বলে ডিসকভার করছে, আবিষ্কার করছে প্রথমবার, জিনিসটা বুঝতে পারছে। অথবা চুম্বকের মতো, চুম্বক কিন্তু পৃথিবীতেই ছিল, ম্যাগনেট। তো ও যখন প্রথম খুঁজে পায়, তখন আর কি সেম কাহিনীগুলো যাবে। আপনাদের বলবো ম্যাক্সিমাম জিনিস আপনারা দেখবেন যে আপনারা জানেন। ওকে, সো এখানে আছে ফার্স্ট যেটা ফোর ফান্ডামেন্টাল, সেটাকে বলে আমরা কার্ভ, কেউ ক্রাব বলে, কেউ কার্ভ বলে, হোয়াট এভার ইউ সে, এটা কোনো সমস্যা নাই। কার্ভ, CARP, ঠিক আছে। কেউ আবার ক্রাব বলে, মানে আরটাকে আগে দেয়। তো এটা নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, কারণ এটা কেউ জিজ্ঞেস করবে না আপনাকে কার্ভ বা ক্রাফের মধ্যে তফাৎ কি, সেই এগুলো কেউ জিজ্ঞেস করবে না আপনাকে। সো ফার্স্ট অফ অল, কার্ভের প্রথম সি দিয়ে কি বলতেছে দেখেন তো, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কি জিনিস? এনি আইডিয়া? এনি? সো গ্রাফিক ডিজাইন থিওরি। আচ্ছা, এখানে আমাদের কিছু লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে। আমরা আসলে গ্রাফিক ডিজাইন থিওরি আসলে কেন শেখা উচিত। প্রথম যে চিন্তাটা, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কি জিনিস আর আমাদের চিন্তা দুইটার আসলে একটা ডিফারেন্স। রিয়ালি কি জিনিস গ্রাফিক ডিজাইন, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। আন্ডারস্ট্যান্ড হোয়াট গ্রাফিক ডিজাইন রিয়ালি ইজ। আইডেন্টিফাই কোর ডিজাইন প্রিন্সিপাল, আমরা কিছু কোর ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। ভিজুয়াল কমিউনিকেশন কিভাবে করা হয়, বেসিক থিওরি টু রিয়াল ডিজাইন, ক্রিটিক্যালি অ্যানালাইজ এনি ডিজাইন। এবং আপনি এরপরে যে কোনো ডিজাইনকে অ্যানালাইজ করতে পারবেন, জাজ করতে পারবেন। আমরা যখন জাজ করব, তখন এই জিনিসগুলোকে মাথায় রেখে একটা ডিজাইনকে জাজ করি। নর্মালি এরকম না যে আমার এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না, এইরকম কনসেপ্টে আমরা জাজ করি না কোনো কিছুকে। ঠিক আছে, সো গ্রাফিক ডিজাইন কি বলেন তো? 5-6টা ক্লাস হয়েছে, 5-6টা ক্লাস হয়েছে, এইভাবে না ভাই। নকশা তৈরি করা, ওকে। তারপর গ্রাফিক ডিজাইনের উদ্দেশ্য কি থাকে জানি আমাদের? গ্রাফিক ডিজাইনের কাজই হচ্ছে নকশা তৈরি করা। ভাই, গ্রাফিক ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, কেন করি আমরা ওই নিজের কল্পনা শক্তিকে মানুষের চিত্রের মাধ্যমে প্রকাশ কেন করি? আমার কি দরকার? আমি এমনি বললাম, চিত্র দিয়ে প্রকাশ করতে হবে কেন? এটা বেশি কমিউনিকেশনের জন্য, কমিউনিকেশনের জন্য, ঠিক আছে। এবং এখানে একটা শব্দ সামনে অ্যাড করা যায় যে আর্টিস্টিক কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, নর্মাল কমিউনিকেশন না, নর্মাল কমিউনিকেশন না। যেমন আমি যদি এখান থেকে আপনাকে নর্মালি বলি, আমি যদি এখানে নর্মাল একটা মানুষ হিসেবে বলি যে আপনি এখান থেকে বের হয়ে যান, তো নর্মালি বলবো। ঠিক আছে, সেম ভাবে একটা আর্মির মেজর কিন্তু আপনাকে এইভাবে বলবে না, তাই না? বা একজন যদি আরো হাই এডুকেটেড পার্সন হয়, সে কিন্তু এইভাবে বলবে না, আরো সফট বলবে। আর্মির মেজর হলেও একটু রাগ হয়ে বলবে, ওদের ভয়েসে একটা শর্ট থাকবে। সো এই যে এক একজনের ক্যারেক্টার, এক একজনের রোল পেলে হচ্ছে মেইন ফ্যাক্টর হচ্ছে এই যে আর্টিস্টিক একটা কমিউনিকেশন, সেটাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলায় কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, এটা একটা কি বলে, স্যাম্বলিক একটা কমিউনিকেশন আর কি, সিম্বলিক একটা ইয়া। ওকে, এই ছবিটা দেখছেন কেউ কখনো? সামনাসামনি দেখছেন? হ্যাঁ, আমি আমি তো ছবি দেখছি। আপনার কি মনে হয় যে নর্মাল একটা ব্রিজের ছবি এনে তুলে দেওয়া হয়েছে? ছবিটা দেখে আপনার কাছে কি মনে হয়? যে 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 লোকেটা বানাইছে সে চোর, এরকম কিছু কি? এটা হচ্ছে নর্মাল অর্থে, বাট এটা যদি ভাবার্থ আমরা চিন্তা করি, আর একটু ডিপলি চিন্তা করি, ডিপ থিঙ্কিং করি, দেখেন এখানে একটা ব্রিজ হওয়ার যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো সে সবগুলো ফুলফিল করছে, করে নাই? অবশ্যই করছে। একটা ব্রিজ হওয়ার জন্য যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো ফুলফিল করছে। এখন তোমার যদি এইদিকে এদিকে রাস্তা না থাকে, সেটা তো ব্রিজের সাথে সম্পর্কযুক্ত না, তাই না? এদিকে যদি রাস্তা থাকুক না থাকে, সেটা কি ব্রিজের শর্তের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত? নাই। কিন্তু একটা ব্রিজ হওয়ার যে মিনিমাম শর্তগুলা, সে শর্তগুলা সে ফুলফিল করছে, যে ব্রিজের উপর দিয়ে মানুষ, লোকজন, গাড়ি ঘোড়া পার হইতে পারবে। ঠিক আছে, ভিতর থেকে।
হোক নড়বড়ে হোক, ওটার দিকে আমরা যাচ্ছি না। ওই কতটা স্ট্রং কতটা কিন্তু সেটার দিকে আমরা যাচ্ছি না। এখন এই যে ব্রিজটা বানানোর পরে কিন্তু এ কোনো কাজের না, এ কোনো কাজের না। সো আমাদের কনসেপ্ট গুলো এরকম যে আপনি যদি ডিজাইন পারেন, ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে একটা ডিজাইন পারেন কিন্তু থিওরি না বুঝেন, সো গেমটা হয় এরকম, আপনি ডিজাইন করবেন কোনো কাজ আসবে না। সো এই জন্য আমাদের থিওরি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন একটা কথা বলা হয়েছে যে গ্রাফিক ডিজাইনের উদ্দেশ্য কি। আপনাকে যদি এখন কেউ গ্রাফিক ডিজাইন কি বলে, তো আপনি গ্রাফিক ডিজাইনের কি এর জায়গায় এই ইনসার্ট গুলাও রাখতে পারবেন, অ্যাড করতে পারবেন যে গ্রাফিক ডিজাইনের আসলে উদ্দেশ্য কি, কেন গ্রাফিক ডিজাইন করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে ইনফর্ম, ইনস্ট্রাকশন, ইনফোগ্রাফিক্স, অ্যাডস, মার্কেটিং, আইডেন্টিফাই, এন্টারটেইন, এবং সবগুলোর মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে কমিউনিকেশন। আপনি যাই করেন না কেন সেগুলো মানুষের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে? সো ভিজুয়াল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশনের জন্য আপনাদের এখানে পাঁচটা গুরুত্বপূর্ণ জিনিসকে বলা হয়েছে, মেইন পাঁচটা মৌলিক জিনিস নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি কি বলেন তো ভাই? একটু খাতা কলম নিয়ে আসেন না, একটা নোট আমি বলছিলাম বারবার যে এখানে ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো আপনার মনে থাকবে না, আমি 100% শিওর, কারণ এগুলা নিয়ে আমরা পরে আর কথা বলবো না কখনো। তো এগুলো আসলে একটু মনে রাখার অনেক বিষয় আছে। সো ভিজুয়াল কমিউনিকেশন, প্রথম ছিল আমাদের টেক্সট, ইমেজ, শেপ, কালার, লেআউট। আমরা মেইন প্রিন্সিপালে চলে যাই। আমাদের কাছে এখানে কয়েকটা প্রিন্সিপাল নিয়ে কথা আছে, বাট এর পরেও আমাদের অনেক অনেক প্রিন্সিপাল আছে। গ্রাফিক ডিজাইনের বেশ কিছু আরো প্রিন্সিপাল আছে, সেগুলোতে আমরা পিডিএফ এ গিয়ে ব্যাক করবো। ওকে, দেখেন এখানে কি কি জিনিস আছে: ব্যালেন্স, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, হায়ারার্কি, রিপিটেশন, প্রক্সিমিটি, হোয়াইট স্পেস, আরেকটা আছে শেষে ইমফেসাইজ, তাই না? সো ফার্স্ট অফ অল আমাদের কাছে এখানে কি আছে? ব্যালেন্স। এখন ব্যালেন্স জিনিসটা আসলে কি? সামঞ্জস্য না, সরি কি বলে, সাম্যতা। সাম্যতা, আমরা কেমিস্ট্রিতে এই ওয়ার্ড গুলো পাইতাম, তাই না? যে সাম্যতা বজায় রাখা। ওকে, আচ্ছা ব্যালেন্স। আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে দেই, ধরেন আপনি হিউম্যানিটির বাইরে যদি চিন্তা করেন, ধরেন আপনি বাইরে গেছেন, বাইরে গিয়ে দেখতেছেন একটা মানুষের হাত এখান থেকে নাই। ওই দেখতে কি ভালো লাগে? মনে হয় কেমন জানি একটা অদ্ভুত ফিল হয়, ঠিক আছে? আবার সেম ভাবে আপনি যদি এভাবে দেখেন যে কোনো মানুষের এখন চোখ একটা, তাও কিন্তু আপনার ভালো লাগবে না, তাও আপনার কিন্তু ভালো লাগবে না। সো ব্যালেন্স ব্যাপারটাই হচ্ছে এরকম যে দুই দিকের একটা সাম্যতা বজায় রাখে আর কি। এখন এই সাম্যতাটা বজায় রাখার সিস্টেমটা কিভাবে আসছে? এটা আসলে মানুষ ন্যাচারালি অভ্যস্ত হয়ে গেছে। যেমন আপনি পৃথিবীর যত মানুষ দেখছেন, 99.9% মানুষের দেখছেন কয়টা হাত আছে? দুইটা হাত। কিন্তু হঠাৎ করে আপনি যখন দেখবেন একটা মানুষের একটা হাত, তখন আপনার কাছে আনইজি লাগবে। খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? সো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ব্যালেন্স, যে একটার বিপরীতে যদি আরেকটা কিছু থাকে সেটাই হচ্ছে ব্যালেন্স। যেমন দাড়িপাল্লা একটা পাল্লার বিপরীতেই আরেকটা পাল্লা আছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ব্যালেন্স। সো ব্যালেন্স তিন প্রকারের হয়। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স এবং রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স এবং রেডিয়াল ব্যালেন্স। এবং সিমেট্রিক্যাল ব্যালেন্স কি? এই যে দেখেন, আমার একটা হাতের বিপরীতে আরেকটা হাত আছে, মানে একটা জিনিসের বিপরীতে যখন সেম আরেকটা জিনিস থাকবে তখন হবে সিমেট্রিক্যাল ব্যালেন্স। সেম একটা জিনিসের বিপরীতে কি থাকবে? আরেকটা জিনিস থাকবে। আপনি গাছের ডাল বা গাছের পাতা কখনো খেয়াল করছেন? দেখবেন গাছের পাতা যদি এই দিক দিয়ে একটা বের হয়, তারপরে এই দিক দিয়ে আরেকটা বের হয়, ঠিক আছে না? দুই দিক দিয়ে বের হয়। সো এইটা কিন্তু সিমেট্রিক্যাল ব্যালেন্সের একটা ন্যাচারাল এক্সাম্পল। আবার আমরা আরো কিছু ব্যালেন্সের হয়তো উদাহরণ দেখবো একটু পরে। এই যে দেখেন সিমেট্রিক্যাল ব্যালেন্স। সো পৃথিবীর সবচাইতে বড় বড় জিনিসগুলোতেও কিন্তু সিমেট্রিক্যালি ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, এটা কি জানি, তাজমহল। তাজমহলটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, দেখেন এই যে মিনার আছে না এখানে, এই মিনারের বিপরীতে এখানে কিন্তু আরেকটা মিনার ব্যবহার করা হয়েছে, বানানো হয়েছে। আবার সেম ভাবে এখানে একটা মিনার আছে, এই মিনারের বিপরীতে কিন্তু এখানে একটা মিনার ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে সেন্ট্রাল ব্যবহার করা হয়েছে, মানে এটা সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টারে আর কি। সো এই যে একটার বিপরীতে আরেকটা, এবং জিনিসটা যেমন জিনিসটা সেম হইতে হবে, একই রকম জিনিস হইতে হবে। যদি এরকম কোনো কিছু হয়, সেই ব্যালেন্সটাকে কি বলি আমরা? সিমেট্রিক্যাল ব্যালেন্স। আপনি আদার্স এক্সাম্পল গুলাও দেখতে পারেন, যেমন এটা কি টুইন টাওয়ার, এটাকে বলা হয়, তাই না? মালয়েশিয়া এটা।
টুইন টাওয়ার। সো এই যে দেখেন সেম বিল্ডিং এর বিপরীতে আরেকটা বিল্ডিং আছে, সো এই যে একটার বিপরীতে আরেকটা, সেটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। এই ব্যাপারটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। আপনাদের কোশ্চেনে আসতে পারে সিমেট্রিক্যাল ব্যালেন্স কি, সিমেট্রিক্যাল ব্যালেন্সের কয়েকটা এক্সাম্পল, সামথিং লাইক দ্যাট, কিছু এরকম কোশ্চেন আসতে পারে, থাকতে পারে। সো আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে কোন কোন পয়েন্ট গুলাকে ধরে ধরে একটা আরেকটা সিমেট্রিক্যালি ব্যালেন্স হয়ে আছে। কোন কোন পয়েন্ট গুলাকে ধরে দেখেন, আপনি যদি চিন্তা করেন, এই যে এখানে দেখেন গাছের বিপরীতে আরেকটা গাছ আছে, একটা পাখির বিপরীতে আরেকটা পাখি আছে, ওই ব্রিজের যে কি বলে এগুলাকে, লোহা, অ্যাঙ্গেল, হোয়াট এভার ইট ইজ, এইটার বিপরীতে সেম আরেকটা জিনিস আছে, মানে অবিকল হুবহু কপি যখন আরেকটা জিনিস ওইদিকে থাকবে, সেই ব্যাপারটাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল ব্যালেন্স। এটা আমাদের ডিজাইনে কিভাবে ইউজ হবে এই জিনিসটা একটু দেখেন। গ্রাফিক ডিজাইনে আমাদের কিভাবে ইউজ হচ্ছে এটা, এই ইমেজটা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। সরি, এটা আমরা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে চলে আসছি। আচ্ছা, এটা সিমেট্রিক্যাল ব্যালেন্স না, এটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এখন সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যালের মধ্যে তফাৎ কি? যদি কোনো কারণে আমার ডান হাতের বিপরীতে বাম হাত না এসে এখানে একটা পা আসে, কিন্তু জিনিসটাকে ব্যালেন্স দেখায়, তাহলে এটা হবে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। মানে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে দুইটা জিনিস সেম হবে না, সিমেট্রিক্যাল ব্যালেন্সে দুইটা জিনিস কি হইতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। চোখের বিপরীতে একটা চোখই থাকবে, একটা কানের বিপরীতে আরেকটা কানই থাকবে, ঠিক আছে? কিন্তু চোখের বিপরীতে যদি কান আসে তাহলে হয়ে যাবে ওটা কি, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। মানে ডিফারেন্ট কিছু যখনই কোনো কিছু আসবে তখনই হয়ে যাবে ওটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। ওকে, সো এইখানে কিছু অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের এক্সাম্পল দেওয়া আছে। আপনি যদি এখন খেয়াল করেন, চাবিটাকে দেখতে অসুবিধা হয়, আচ্ছা আপনি যদি একটু এই জায়গাটাতে খেয়াল করেন, এই ইমেজটাতে একটু খেয়াল করেন, তাহলে দেখেন পুরা যে এখানে ক্যারেক্টারটা ইউজ করা হয়েছে, এই ক্যারেক্টারের বিপরীত ঠিকঠাক রাখার জন্য এখানে আমাদের টেক্সট ইউজ করা হয়েছে, টাইপোগ্রাফি ইউজ করা হয়েছে, এবং দুইটা মিলে কিন্তু আপনার ব্যালেন্স হয়েছে, দুইটা মিলেই ব্যালেন্স হয়েছে। সো এই ব্যাপারটাকে আমরা বলতেছি কি, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। সেম অ্যাজ এই এক্সাম্পল গুলো দেখতে পারেন যে একটা পাথরের বিপরীতে তিনটা পাথর। যখন এইরকম আমরা একটার বিপরীতে কয়েকটা ইউজ করব তখন এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। যেমন রিয়েল লাইফ এক্সাম্পল, এটার নাম কি ভাই? যে দুইজন দুই পাশে বসে, কেউ জানেন এটার নাম কি? আমিও জানি না। তাহলে আমরা এই জায়গায় একজনকে বসাই দিলাম যার ওজন হচ্ছে 30 কেজি ওজন, আর এই জায়গায় দুইজনকে বসাই দিলাম যার ওজন হচ্ছে 15-15-30 কেজি। তাহলে এটা ব্যালেন্স হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। আর যদি এখানেও 30 কেজি থাকে, এখানেও 30 কেজি থাকে, তাহলে সিমেট্রিক্যাল ব্যালেন্স। খুবই সহজ জিনিসটা। সো পরে আমরা বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই জিনিসটা ব্যালেন্স হয়েছে আর কি। যদি কোনো কারণে এই ইমেজটার ক্ষেত্রে ক্যারেক্টারটা এখানে না থাকতো তাহলে আপনার চোখ অনেক বেশি ফাঁকা অনুভব করতো। আর আপনারা ডিজাইন যখন করতে যাবেন, ডিজাইন করবেন, তখন একটা জিনিস, একটা ঝামেলা ফেস করবেন এরকম, ক্লায়েন্ট বলবে যে না ঠিক আছে, কিন্তু তাও মনে হচ্ছে কি যেন একটা নাই। এটা হচ্ছে তখন চোখে ব্যালেন্স হয় না, বা সিমেট্রিক্যালি জিনিসগুলোকে একটু দেখতে খুবই উইয়ার্ড লাগে। তখন দেখবে যে সবকিছু ঠিক আছে, কালার ঠিক আছে, কন্ট্রাস্ট ঠিক আছে, টাইপোগ্রাফি হোয়াটএভার সবকিছু ঠিক আছে, কিন্তু তাও জিনিসটা ব্যালেন্স হয় না। তখন ক্লায়েন্ট এরকম কথা বলে যে ভাই কি যেন একটা নাই, এরকম মনে হচ্ছে, কিন্তু কি নাই আমি বুঝতেছি না। এই ঝামেলাটা কিন্তু আপনি ফেস করতে পারেন। ওকে, সো এরপরে আমাদের কাছে আরো একটা ব্যালেন্স ছিল, কি নাম বলেন তো? রেডিয়াল ব্যালেন্স। সো রেডিয়াল ব্যালেন্সটা আমরা এখানে স্কিপ করছি। রেডিয়াল ব্যালেন্সটা গ্রাফিক ডিজাইনে তেমন পরিমাণে ইউজ হয় না, এগুলো কনস্ট্রাকশন হাবিজাবি জিনিসপত্রে একটু বেশি ইউজ হয়। রেডিয়াল ব্যালেন্স হচ্ছে গোলাকার ব্যালেন্স। যেমন আপনি দেখেন কোনো কোনো সিঁড়ি দেখছেন, সিঁড়ি গোল হয়ে যখন এরকম নামছে, সেটাকে বলা হয় রেডিয়াল ব্যালেন্স, ঠিক আছে? এরপর আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আসছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। আপনি কি গ্রাফিক ডিজাইন পারেন? আপনি একদম স্ক্র্যাচ থেকে শুরু করছেন, ঠিক আছে? আমাদের ক্লাসে আচ্ছা একটা নোটবুক থাকতে হবে, মাঝে মধ্যে আপনাকে নোট করতে হবে, ঠিক আছে? কারণ আমরা এগুলো থেকে আবার কোশ্চেন করব। ওকে, সো এবার আসি আমরা কন্ট্রাস্ট। আমি একটু আগে বলতেছিলাম যে কন্ট্রাস্ট জিনিসটা আসলে কি, হোয়াট ইজ কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট হচ্ছে উজ্জ্বলতা। আর কেউ না, কন্ট্রাস্ট ব্যাপারটা, উজ্জ্বলতা ব্যাপারটা এরকম না। উজ্জ্বল হতে পারে, অনুজ্জ্বল হতে পারে, একটা ডিফারেন্স তৈরি করা। এখন ধরেন দেখতে ভালো লাগে, এখন ধরেন
কোনো কারণে আমি এই ডার্কটা ব্যাকগ্রাউন্ডের উপর যদি ডার্ক কালারের টেক্সট লিখি আপনি কি দেখতে পারবেন না। তার মানে ওটা কন্ট্রাস্ট জিরো। তারপর আমি যখন হালকা গ্রেতে লিখছি তখন অল্প একটু দেখতে পাচ্ছি, তখন ওটা আস্তে আস্তে কন্ট্রাস্টে ইমপ্রুভ করতেছে। আপনি যদি এই ইমেজটার দিকে খেয়াল করেন, আপনার এই জায়গায় একটা টেক্সট লেখা আছে, আপনি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন বাজেভাবে দেখা যাচ্ছে। আপনার চোখে একটা আলাদা ইম্প্যাক্ট ফেলতেছে, আলাদা একটু বেশি ফোকাস করতে হচ্ছে, একটু ইয়ে করতে হচ্ছে। So, এটা হচ্ছে লো কন্ট্রাস্ট, এবং আস্তে আস্তে এই কন্ট্রাস্টটা সামনের দিকে গেছে। এখন আমি যদি ইয়েলোটাকে বাদ দেই, হোয়াইটটা দেখতে আপনার কোনো ইস্যু হচ্ছে, হোয়াইটটা দেখতে আপনার কোনো ইস্যু হচ্ছে না। তার মানে এইটা মোটামুটি ঠিকঠাক কন্ট্রাস্ট আছে। যখন আমরা ব্ল্যাকের উপরে হোয়াইট কোনো কিছু দেখি তখন এটা কি বলা হয়? কন্ট্রাস্ট, মানে হাই কন্ট্রাস্ট। ঠিক আছে, এখন এই জিনিসটা দেখেন, দেখার ক্ষেত্রে আপনার সবচেয়ে চোখে পড়তেছে ইয়েলোটা। এটা হচ্ছে আপনার অ্যাট্রাক্টিভ, মানে এটা নতুন একটা এনগেজিং পয়েন্ট যোগ করছে ইয়েলোটা। সো ডিফারেন্স মানে জিনিসটা সেম, যে এটাও হাই কন্ট্রাস্ট এটাও হাই কন্ট্রাস্ট, কিন্তু আপনার চোখে পড়তেছে কোনটা? ইয়েলো। ইয়েলো কারণ কি? কারণ হচ্ছে যখনই আমরা এই ওয়ার্ম কালার গুলা ইউজ করি তখন ওয়ার্ম কালার গুলা মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে, মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে, বিশেষত রেড কালার, ইয়েলো কালার। সো এরকম যখন অরেঞ্জ কালার থাকবে তখন দেখবেন এই কালার গুলা মানুষের চোখকে বেশি অ্যাট্রাক্ট করে। আপনি আশেপাশের জিনিসগুলো স্কিপ করে যাবেন ওই কালারটা দেখার জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে হাই কন্ট্রাস্ট, এবং এই জিনিসটা কি তৈরি করছে? এখানে ফোকাস তৈরি করছে। কি তৈরি করছে? ফোকাস তৈরি করছে। তো কন্ট্রাস্ট একটা জিনিসের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে ফোকাসের জন্য। এবং কন্ট্রাস্ট হচ্ছে যে আসলে একটা কালার আরেকটা কালারের সাথে কিরকম বিহেভ করতেছে তার উপর, একটা কালার আরেকটা কালারের সাথে বিহেভ করতেছে। এখন আমি যদি গ্রিনের উপর রেড লিখি, যেমন বাংলাদেশের কালার রেড গ্রিন, তাই তো? আমি গ্রিনের উপর যদি রেড লিখি ভয়াবহ খারাপ দেখা যায়, মানে ওটা আপনি পড়তেই পারবেন না, এত বাজে হবে। ঠিক আছে, ওইটা হচ্ছে লো কন্ট্রাস্ট। আবার সেম অ্যাজ এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখেন আমরা যখন ব্লুর উপরে ডার্ক কালার লিখছি তখন কিন্তু এটা খুব ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা হচ্ছে লো কন্ট্রাস্ট। আর এটা হচ্ছে হাই কন্ট্রাস্ট। ঠিক আছে, আমরা যখন গ্রিনের উপর ডার্ক লিখছি তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে, এবং ভিজুয়ালি দেখেন মনে হচ্ছে যে জিনিসটা ম্যাচ হয়ে গেছে, অটোমেটিক ম্যাচ হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমরা কি বলতেছি? কন্ট্রাস্ট। ওকে, তারপরে আছে ভিজুয়াল ইন্টারেস্ট তৈরি করে। এটা কিভাবে তৈরি করে আমরা আরেকটু পরে দেখব ইনশাআল্লাহ। এখন কন্ট্রাস্ট কি শুধুমাত্র কালার দিয়ে তৈরি করা যায়? না, কন্ট্রাস্ট আমরা আরো ডিফারেন্ট জিনিস দিয়ে তৈরি করতে পারি। এখন কন্ট্রাস্টের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কালার। ইটস ওকে, যেমন প্রথম হচ্ছে যে দেখেন এখানে আমরা কালার দিয়ে কন্ট্রাস্ট তৈরি করছি। কিভাবে? প্রথম শেপটা আপনি দেখতে পাচ্ছেন না, আস্তে আস্তে আপনি যখন হোয়াইট শেপে আসতেছেন তখন এটাকে আপনি ক্লিয়ারলি ফিল করতে পারতেছেন। সো আমরা কালার দিয়ে কন্ট্রাস্ট তৈরি করতে পারি, সাথে সাথে আমরা সাইজ দিয়েও কন্ট্রাস্ট তৈরি করতে পারি। এখন ব্ল্যাক এর উপরে আমি হোয়াইট লিখছি, ছোট করে রাখছি, তাহলে তো আপনি পড়তে পারবেন। সো সাইজও কিন্তু একটা ম্যাটার এখানে। ঠিক আছে, তো দেখেন এখানে আপনি সবচেয়ে ভালো সুন্দরভাবে কোন লাইনটা বুঝতে পারছেন? নিচের লাইনটা। সো তার মানে এইটার কন্ট্রাস্ট ঠিকঠাক আছে, ইটস ওকে, তাই না? সো সাইজ দিয়েও কিন্তু আমরা কন্ট্রাস্ট তৈরি করতে পারি। এবার মাঝে মাঝে আমরা শেপ ইউজ করি, মাঝে মাঝে দেখবেন যে একটা টেক্সটের নিচে আমরা একটা শেপ ইউজ করি। শেপ ডিফারেন্ট টাইপের হতে পারে। ওই শেপ ইউজ করার কারণেও কি হয়? ওই জিনিসটা হাই কন্ট্রাস্টিং হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? এরপরে আমরা টাইপোগ্রাফি ইউজ করি, নিজের মতো করে ওই টেক্সটটাকে মডিফাই করে আর কি। সো হোপফুলি কন্ট্রাস্ট নিয়ে আর কোনো কোশ্চেন নাই, যদি থাকে আপনারা বলতে পারেন। সেই কন্ট্রাস্টের প্রপার সংজ্ঞাটা কি? কন্ট্রাস্টের প্রপার সংজ্ঞাটা সো ডিফারেন্স বিটুইন টু কালার হতে পারে, মানে এটা কি রকম বিহেভ করতেছে তার উপর। ঠিক আছে, যে দুইটা কালার একই অপরের সাথে কি রকম বিহেভ করতেছে তার উপর। এবং যখন আপনি সংজ্ঞা পড়বেন, সংজ্ঞাতে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে, দিয়ে দিবেন। সো দিস ইজ ক্রিয়েট ফোকাস, ইমপ্রুভ রিডেবিলিটি। সো এই পয়েন্টগুলো দিয়ে দিবেন, সেটাই হচ্ছে কন্ট্রাস্ট। একটা জিনিসের বৈশিষ্ট্য ছাড়া ওই জিনিসটাকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে হায়ারার্কি। আমার লাইফে মানে গ্রাফিক ডিজাইনে সবচেয়ে বেশি যে শব্দটা ইউজ করা হয় সেই শব্দটা হচ্ছে হায়ারার্কি। সেই শব্দটাই হচ্ছে হায়ারার্কি। এনি আইডিয়া হায়ারার্কি? নাকি নতুন মনে হচ্ছে শব্দটা জীবনের প্রথম শুনলেন? ফার্স্ট হয়েছে, ওকে সমস্যা নাই। মানে এটা অনেক বেশি ইউজ করা হয়, হবে সামনে হয়তো আমি আরো বেশি ইউজ করবো। দেখবেন আমরা যখন ডিজাইনে যাব তখন বারবার বলবো এটা হায়ারার্কি হয়নি, ঠিক হয়নি, এই হয়নি, সেই। ওকে, সো হায়ারার্কি বোঝার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, দেখেন প্রথম একটা কোশ্চেন বলছে এখানে আপনার চোখ কোথায় যাবে, where the eye goes first, then বলছে what is most important,
রিপোর্টের যেখানে বেশি ফোকাস আচ্ছা, সাইজ কালার বিলবোর্ড দেখছেন? সো আপনারা কিসের বিলবোর্ড দেখেছেন আমি জানি না, বাট আমি একটু এক্সাম্পল দিই। হ্যাঁ, বিভিন্ন অ্যাড দেখায় এখন আপনি ধরেন রাস্তায় গেছেন, রাস্তায় গিয়ে আমি একটা বিলবোর্ড দেখেছিলাম, সম্ভবত প্রাণ পটেটো বা এরকম টাইপের একটা প্রোডাক্টের বিলবোর্ড, বিশাল বড় বিলবোর্ড ছিল। সো ওই বিলবোর্ডে আপনি যখন দেখবেন তখন দেখতেছিলাম যে ওই একটা বাচ্চা চিপস খাচ্ছিল, আরেকজন লোক এসে মানে ওই চিপসটা নেওয়ার ট্রাই করতেছে, ঠিক আছে? তো ওইখানে আপনার চোখ কোথায় আগে যাচ্ছে? চিপস চিপস ওইখানে আপনার পুরো ইমেজের উপরে আগে চোখ যাচ্ছে, দেন টেক্সটের উপরে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আপনি দেখবেন ইমেজটাকে মিনিমাইজ করা হয়, আপনার চোখ কোথায় যায়? আগে বিশাল বড় একটা টেক্সট দেওয়া থাকে, টেক্সটের টেক্সট। যেমন মূলত আপনি যখন একটা ডিজাইন দেখেন, এটা আপনি ঠিক করেন না আপনি কি আগে দেখবেন, এটা একজন ডিজাইনার ঠিক করে আপনি কি আগে দেখবেন। এর একটা উদাহরণ আমি নেক্সট স্লাইডেই দিব, ঠিক আছে? আপনি কখনোই ঠিক করেন না যে আপনি কি আগে দেখবেন, এটা ঠিক করে কে? একজন ডিজাইনার। কারণ আমি আমার অডিয়েন্সকে এই পয়েন্টটা আগে দেখাতে চাই, তারপর সে এই পয়েন্ট দেখবে, তারপর এটা দেখবে, তারপর এখানে যাবে। এই পুরা জার্নিটা, ভিজুয়াল জার্নিটা ঠিক করে কারা? ডিজাইনার ঠিক করে, ঠিক আছে? এখন হায়ারার্কিতে আমরা একটু ব্যাক করি, হায়ারার্কি জিনিসটা আসলে কি? হায়ারার্কি জিনিসটা যদি আমরা একটা বাস্তব এক্সাম্পল দিই, এটা হচ্ছে একটা সাজানো, সুন্দরভাবে সাজানো টাইপ একটা সিরিয়াল। ধরেন বাংলাদেশের টপ, যদি আমরা বলি বাংলাদেশের সংসদীয় আসনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিচে কারা থাকে? এমপি মন্ত্রী মন্ত্রীরা থাকে। মন্ত্রীদের নিচে কারা থাকে? প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী থাকে। প্রতিমন্ত্রীদের নিচে এমপিদের নিচে চেয়ারম্যান মেয়র হয়তো হইতে পারে, বড় বড় সিটি কর্পোরেশন গুলোর মেয়র হতে পারে, তারপর চেয়ারম্যান, তারপরে হচ্ছে মেম্বার, আবি যাবি এইভাবে এই যে একটা সিরিয়ালি চলে আসছে জিনিসটা। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে হায়ারার্কি। একটা সিরিয়ালি আমরা যে বিষয়টাকে চিন্তা করতেছি, এই ব্যাপারটাকে বলা হচ্ছে হায়ারার্কি। এখন ধরেন একটা প্রোগ্রামে যদি কোনোভাবে আমরা একটা প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামে আমরা উপজেলার একটা চেয়ারম্যানকে তারেক রহমানের সাথে বসাই দিলাম, তো জিনিসটা কি দেখতে ভালো লাগবে? সামনে মন্ত্রীরা বসা, না কেন ভালো লাগবে না? কারণ এটা হায়ারার্কিতে যাচ্ছে না। সো নর্মালি মানে হিউম্যানিটি বা উদাহরণের চিন্তা ভাবনা বাদ দিয়ে এমনি যদি আমরা চিন্তা করি, নর্মালি একজন প্রধানমন্ত্রী পাশে না কারা থাকে? মন্ত্রীরাই থাকে। খুবই স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, তাই না? সো এই ব্যাপারটাকে আমরা বলতেছি হায়ারার্কি। এখন ডিজাইনে কিভাবে এটা ইউজ হবে, So, এই স্লাইডটা আপনারা একটু পড়েন। প্রথমে কি করতেছে? তারপর you read this ইউ line রিড দিস লাইন তারপর you will read this before the paragraph তারপর then this তারপর sometime আপনি ঠিক করছেন যে আপনি কি বলবেন? না যেটা বেশি হচ্ছে ফার্স্ট ফোকাস করতেছে ওইটাতে হচ্ছে সো এইখানকার ভিজুয়াল গেমটা খেলছে ডিজাইনার। আপনাকে প্রথমে বলছে আপনি বড়টা পড়ছেন, কিন্তু আপনি তো প্রথমে এটা পড়েন নাই, এটা তো প্রথমে ছিল। আপনি এটা পড়ছেন, তারপর এটা পড়ছেন, তারপর এটা দেখেছেন, তারপর এখানে গিয়ে আবার এখানে চলে আসছেন, বড় থেকে ছোট। পুরা প্যারাগ্রাফটাই স্কিপ করে দিছে, পুরো প্যারাগ্রাফটাই কিন্তু এখান থেকে স্কিপ হয়ে গেছে। সো এই যে ভিজুয়াল গেম, এই ভিজুয়াল গেমটাই খেলে হায়ারার্কি। হায়ারার্কি দিয়েই আমরা এই গেমটা বানাবো আর কি, যে আপনি কি দেখবেন আগে, তারপর কোথায় যাবেন, তারপর আপনার চোখ কোথায় যাবে, কোথা থেকে কোথায় যাবে, দেন আমরা এখানে চলে আসবো। সো হায়ারার্কি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর না কোনো কনফিউশন? শেয়ারিং আপনার যদি মনে হয় এরকম যে না ভাই আমি তো একদিন ফেসবুকে এরকম স্ক্রল করতে করতে একটা ডিজাইন দেখছিলাম, ডিজাইনের এই যে, বলতে পারেন। শেয়ারিং থাকলে বলতে পারেন, আমাদের সাথে সমস্যা নেই। ওকে আমি দেখলাম বিএসআরএম ডিস্ট্রিক্টের ওকে, হ্যাঁ বিএসআর, হ্যাঁ ওই রড দিয়ে ওরা একটা কিছু অনেক বড় মানে দেখা বিএসআরএম দেখা বেশ বড়। বাট নিচে যে ওয়াটার থেকে কাজ করা যাবে এখন আমাদের কনটেক্সট ম্যাটার করে, যে আমি আসলে কি দেখাবো আমার অডিয়েন্সকে, আমি আগে কি দেখাবো সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? So, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা কি কি নিয়ে কথা বললাম বলেন তো, কি কি নিয়ে কথা বললাম এতক্ষণ পর্যন্ত? ব্যালেন্স আমরা কি কি নিয়ে প্রথমে কথা বলছিলাম? ব্যালেন্স নিয়ে, তারপর কন্ট্রাস্ট নিয়ে কথা বলছিলাম, তারপর হায়ারার্কি নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাকে যদি মানে কোশ্চেন না আসে, আপনাকে জিজ্ঞেস করতে পারে, মানে ওরালের সময় জিজ্ঞেস করতে পারে। সো এগুলো সবচাইতে বলার সহজ ওয়ে হচ্ছে এক্সাম্পল টেন নিয়ে আসে। মানে এগুলো সবচাইতে ভালোভাবে বোঝানো যায় হচ্ছে এক্সাম্পল দিয়ে। একটা এক্সাম্পল দিয়ে দিবেন, রিয়ালিস্টিক একটা এক্সাম্পল দিয়ে দিবেন যে এইভাবে হায়ারার্কিটা কাজ করে।
ঠিক আছে, কন্ট্রাস্টের ব্যাপার কাজ। এইভাবে কন্ট্রাস্টটা কাজ করে। সো লেটস আমরা এখন একটু অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলি। আপনারা কখনো বাগানে ঘুরতে গেছিলেন? বাগানে হ্যাঁ অনেক গেছেন না? অনেক গেছেন, কিন্তু এই যে বাগানের একটা মজার বিষয় আছে না, যে এইভাবে দাঁড়ালে দেখা যায় গাছগুলো একদম সোজা, এদিক দিয়ে চিন্তা করলেও সোজা, এদিক দিয়ে চিন্তা করলেও সোজা, তাই না? দেখতে ভালো লাগে না জিনিসটা? যদি গাছগুলো এলোমেলো হইতো ভালো লাগছে। তাহলে ওটাকে বাগানই বলতো না, ওটাকে বলতো জঙ্গল, তাই না? তখন তো ওটাকে বাগানও কেউ বলতো না। এর আশেপাশে মানুষের আশেপাশে জঙ্গল থাকে না, মানুষের বাসার আশেপাশে গ্রামের যেগুলো অনেক বেশি থাকে, তো ওর তো কোনো এরকম সিস্টেম নাই, সেখানে যে গাছ হয়েছে ওইটা ওইভাবেই আছে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে একটার সাপেক্ষে আরেকটাকে আমরা কিভাবে রাখতেছি, একটার সাপেক্ষে আরেকটাকে আমরা কিভাবে রাখছি। আমরা এখানে দুইটা উদাহরণ দিছি, ঠিক আছে? ব্যাচেলরদের সাথে এই ব্যাপারটা যায় একটু, হ্যাঁ তাই না? ব্যাচেলরদের যদি রুমে যান দেখবেন পুরা অবস্থায় খারাপ হবে। ব্যাচেলরদের যদি আপনি রুমে যান এরকম দেখবেন আর কি, এটা খুবই কমন। ইয়ে আমি যেহেতু হলে ছিলাম, তো হলে গুলো আমি আর কিছু দেখছি আর কি। হ্যাঁ, পোলাপান আসলে ওই যা বলে না যে কাপড় চোপড় আমরা যখন ঘুমাই তখন কাপড় চোপড় চেয়ারে রাখি, আমরা যখন আবার চেয়ারে বসে কাপড় চোপড় বেডে রাখি। So, ওই যে জিনিসটা, ওই জিনিসটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না। কিন্তু আপনি তুলনামূলক ভাবে একটা রুমে যখন যাবেন, যে রুমটা সুন্দর ভাবে গোছানো, সেই রুমটাতে আপনার এমনিতেই ভালো লাগে, মন বলবে। সো অ্যালাইনমেন্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জিনিসকে যত সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় আর কি, আমরা আমাদের ডিজাইনটাকে যত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো, এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি? অ্যালাইনমেন্ট। ঠিক আছে, সো অ্যালাইনমেন্ট কি ক্রিয়েট করে এখানে দেখেন, ক্লিয়ার স্ট্রাকচার বানায়, প্রফেশনাল লুক দেয়, ভিজুয়াল একটা ফ্লো তৈরি করে, ভিজুয়াল একটা ফ্লো তৈরি করে। নেক্সট আমি যদি আগের স্লাইডটাতে যাই, আগের স্লাইডটাতে এবার যদি আমরা অ্যালাইনমেন্ট চিন্তা করি, এটার অ্যালাইনমেন্ট কিভাবে আসছে দেখেন। আমার যে মেইন যে স্লাইডটা বা মেইন যে কন্টেন্টটা, সব কন্টেন্ট গুলো আছে অ্যালাইনমেন্ট কিভাবে আছে, লেফটে আছে, সবগুলো কিন্তু অ্যালাইনমেন্ট। দেখেন একটার সাপেক্ষে আরেকটার অ্যালাইনমেন্ট লেফট। একটা কন্টেন্ট আছে যেটাকে আমরা কোথায় রাখছি, রাইটে, রাইটে রাখছি। ঠিক আছে, তো সাপেক্ষ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কোথায় রাখতেছি, একটা সাপেক্ষে আরেকটাকে কোথায় রাখতেছি, এটাই। অ্যালাইনমেন্টও এরকম আপনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ইউজ করবে যদি আপনার অ্যালাইনমেন্ট ডিজাইনে ঠিকঠাক না থাকে, কারণ এগুলো নিয়ে আপনার দেখবেন পরে প্রচুর কথা হবে আমাদের, আমরা যখন ডিজাইন করব। অ্যালাইনমেন্ট যখন আপনার ঠিকঠাক থাকবে না, তখন ওটা প্রফেশনাল লুকই আসে না, দেখেই মনে হয় মুভ টাইপের আর কি। ঠিক আছে, ওকে। সো অ্যালাইনমেন্ট নরমালি আমাদের কাছে অ্যালাইনমেন্ট কি থাকে, কয়েকটা অ্যালাইনমেন্ট থাকে, যেমন দেখেন লেফট, সেন্টার, আরেকটা থাকে কি টপ, এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, এই কন্টেন্ট গুলো এক্স্যাক্টলি টপে কোথায় কিভাবে থাকে। দেন আরেকটা থাকে রাইট, সেন্টার, আরেকটা হচ্ছে বটম। ঠিক আছে, আমাদের কাছে এই অ্যালাইনমেন্ট গুলাই থাকে। এরপরে আরেকটা পয়েন্ট আসতেছে আমাদের কাছে, সেটা হচ্ছে প্রক্সিমিটি এন্ড রিপিটেশন। প্রক্সিমিটি এন্ড রিপিটেশন। এখন প্রক্সিমিটি জিনিসটা আসলে, রিপিটেশন তো আমরা শব্দটা দিয়ে বুঝে যাই, একটা জিনিসকে হয়তো রিপিট করবে বারবার এরকম। আর প্রক্সিমিটি জিনিসটা আসলে কি, সম্ভাব্যতা। ধরেন আমরা এই রুমে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, কিছু জিনিসপত্র হচ্ছে কিছু গরু ছাগল ভেড়া হাবিজাবি জিনিসপত্র, এগুলো নিয়ে আসলাম। আসার পর আমরা যখন এই রুমে সবকিছুকে একসাথে রাখবো, তখন জিনিসগুলো কি হয়ে গেছে, এলোমেলো থাকবে, খুবই স্বাভাবিক, যে যার মতো করে থাকবে। কিন্তু আমরা যদি কোনোভাবে এই প্রত্যেকটা জিনিসকে আলাদা করে রাখি, এই ব্যাপারটাই হচ্ছে প্রক্সিমিটি। আমরা এক সাইডে গরু রাখলাম, এক সাইডে ঘোড়া রাখলাম, এক সাইডে ভেড়া রাখলাম, হোয়াটএভার, এই যে আমরা আলাদা আলাদা করে রাখতেছি, এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি, প্রক্সিমিটি। এখন এটা যে প্রাণীর নাম অনুসারে হইতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, তখন কালার হইতে পারে, যে ঠিক আছে আমি কালো যে গরুগুলো আছে সেগুলাকে একদিকে রাখতেছি, লাল গুলাকে একদিকে রাখতেছি, হলুদ গুলাকে একদিকে রাখতেছি, নীল গুলাকে একদিকে রাখতেছি। So, কখনো কখনো আমাদের কালার অনুযায়ী হতে পারে। এইখানে যে এক্সাম্পলটা দেয়া আছে দেখেন, এখানে আমাদের র্যান্ডমলি কিছু শেপ আছে, তাই না? র্যান্ডমলি কিছু শেপ আছে। প্রথমে প্রথম প্রক্সিমিটিতে কি করা হয়েছে, এই যে সেম কালারে মানে সেম শেপ গুলাকে আলাদা করা হয়েছে, তারপর সেম কালারের শেপ গুলাকে আলাদা করা হয়েছে। ঠিক আছে, এখানে র্যান্ডমলি আবার দেয়া আছে। তো প্রক্সিমিটি ব্যাপারটাই হচ্ছে এরকম, যখন আমরা কোনো একটা মেইন ফ্যাক্টর, যেটা মেইন ফ্যাক্টর কালার হতে পারে, শেপ স্টাইল হতে পারে, এনিথিং, যে ফ্যাক্টরটাকে ধরে আমরা একটা জিনিসকে আলাদা আলাদা করতেছি, এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি, প্রক্সিমিটি। এটি কোশ্চেন, রিয়েল লাইফ ডিজাইন এগুলো কিভাবে ইউজ করা হয়?
মাথায় রাখেন আমরা যখন ডিজাইন করব তখন প্রত্যেকটা জিনিস অ্যাড হবে, এবং আমরা যখন ডিজাইন করবো আমি তখন বলবো যে এটাতে আমি কেন এটা ইউজ করছি, হ্যাঁ, প্রত্যেকটা রুলস। ওকে, দেন আমাদের কাছে আসছে কি হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস। হোয়াইট স্পেস একটা হাতুড়ের ব্র্যান্ড আছে, আমি নামটা ভুলে গেলাম, বেশ লাক্সারিয়াস ব্র্যান্ড আর কি। তো আচ্ছা হোয়াটএভার, হোয়াইট স্পেস। এখন হোয়াইট স্পেস জিনিসটা আসলে কি? কোনো কিছু ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখা। ফাঁকা রাখা। তারপর হোয়াইট স্পেস হচ্ছে যে আমার মেইন কন্টেন্টের বাইরে কতটুকু জায়গা আমরা ফাঁকা রেখেছি। যেমন আপনি যদি এই যে ব্যানারটা দেখেন, ওই ব্যানারটাতে দুইটা টেক্সট আছে 404 আর ইউটিউব পিএনআইডি, এর বাইরে বাকি যে অংশটা একদম ফাঁকা রেখে দেওয়া হচ্ছে সেই ব্যাপারটাকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। সেই ব্যাপারটাকে বলা হচ্ছে কি হোয়াইট স্পেস, ঠিক আছে? এখন হোয়াইট স্পেস কেন রাখতে হবে? বাংলাদেশি ডিজাইন স্টাইলে দেখবেন যে বাংলাদেশি যে ডিজাইন গুলো করা হয় ওরা মনে করে যে কেন আমি ফাঁকা জায়গা রাখবো, এখানে এটা দাও, এই টেক্সটটা দাও, এখানে এই টেক্সটটা দাও, মানে পুরো একদম হজবরল অবস্থা, ঠিক আছে? সো এইটা আসলে কখনোই রাইট না। মানুষকে যখন আপনি প্রিমিয়াম লুক দিতে যাবেন, দেখবেন প্রিমিয়াম যে ব্র্যান্ড, অ্যাপেলের প্যাকেজিং এর কথা যদি চিন্তা করেন, ওর প্যাকেজিং এ দেখবেন কোনো কিছু নাই, একটা হোয়াইট প্যাকেজিং, উপরে একটা জাস্ট তাদের লোগো, লোগো আর সাইডে মডেল। খুবই থাকলেও মিনিমালিস্টিক কিছু জিনিস, ঠিক আছে? সো বাকিটা পুরাটাই হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস। যখনই আপনার নেগেটিভ স্পেস বাড়বে তখন আপনার ব্র্যান্ডের কি হয়, ভিজিবিলিটি বাড়ে, ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ে, মানে ওইটার ফিল একটা দেয়, ওইটার একটা ফিল আসে আলাদা করে। ওকে, সো এই পয়েন্টটাতে আমরা হোয়াইট স্পেস নিয়ে কথা বলছি। সো এইটা হচ্ছে দেখেন, এই যে আমাদের মেইন অবজেক্ট, এটা যদি আমাদের পুরো আর্টবোর্ড হয়, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর বাকি যে অংশটা আছে এটা হচ্ছে পুরোটাই হোয়াইট স্পেস, এবং এটা হচ্ছে আমাদের পারফেক্ট হোয়াইট স্পেস। এটাতে যেমন ধরেন যে এই জায়গাগুলোতে মিল নাই, মানে এখানকার হরিজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে একটা স্পেসের অমিল আছে, সেটার জন্য আমরা এটাকে নেগেটিভে রেখে দিচ্ছি। ওকে, এইটা দেখেন তাহলে হোয়াইট স্পেস বা গুড ডিজাইন ব্যাড ডিজাইনের মধ্যে তফাৎ পেয়ে যাবে। সো ফার্স্ট ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। দেখেন তো ফার্স্ট ডিজাইনটা, হোয়াটএভার ইট ইজ, এইটা প্রথমবার থেকে মানে কেমন জানি একটা ইজি ইজি অবস্থা মনে হচ্ছে না? কোনটা ছাড়া বাকি আর কোনো কিছু পড়ার ভিডিওর অবস্থা খুবই খারাপ, কালারের অবস্থা আরো ভয়াবহ, তাই না? তারপরে আপনি যদি চিন্তা করেন ফন্ট, কত হাজার হাজার ফন্ট ইউজ করা হয়েছে এখানে, এখানে হোয়াইট স্পেস কোথায় কিভাবে রাখা হয়েছে, মানে কারোর সাথে কারো কোনো সম্পর্কই নাই। এই ডিজাইনটা উপরের পার্টটা সুন্দর, এই পার্টটা সুন্দর, কিন্তু বাকি এই পার্টটার অবস্থা বাজে। কারণ এখানে যে হোয়াইট স্পেস রাখা হয়েছে সেটা আমাদের রিডাবিলিটির সাথে যাই না, মানে কোনোভাবেই রিডাবিলিটি যাচ্ছে না এখানে। আর পরেরটার অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়াবহ, তাই না? সো না আছে এখানে হোয়াইট স্পেস, না আছে কোনো ব্যালেন্স, না আছে হায়ারার্কি, নাথিং, এটাতে কোনো কিছুই নাই। হয়তো এই শব্দটা আমি একটু পড়তে পারতাম বড়, এটা একটু চোখে পড়তেছে, বা ওটা কি ফন্টের কারণে আমরা দেখতে পাচ্ছি না, বাট সবগুলো কিন্তু ইংলিশ, তাই না? সো এগুলো হচ্ছে ব্যাড ডিজাইনের এক্সাম্পল। আপনি যা যা পড়লেন এতক্ষণ, যা যা দেখলেন, যা যা আমরা ব্যালেন্স, হায়ারার্কি, কন্ট্রাস্ট, হাবিজাবি জিনিস, এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আমরা একটা ডিজাইনকে এখন জাজ করি। আপনার যে ডিজাইনটাকে জাজ করা হয় এই পয়েন্টগুলোকে মাথায় রেখেই জাজ করা হবে। শুধুমাত্র এগুলো না, এর বাইরেও আরো কিছু আছে যেগুলোতে আমরা আবার একটু ব্যাক করবো। তাও আপনি যদি এখানে আমাকে একটু দেখে বলেন যে আপনার কোন অনুভূতি হচ্ছে, কোন ডিজাইনটা দেখে দেখে কি অনুভূতি হচ্ছে। শেষের ডিজাইনটাই দেখেন, এই ডিজাইনটা দেখে আপনার কি অনুভূতি হচ্ছে? এটা মনে হচ্ছে যে পূর্বে যে বাংলা সিনেমার যে পোস্টার গুলো লাগায় রাখতো, ওই যে আমার সিনেমার ডিজাইনের থেকে ভালো ছিল, অ্যাটলিস্ট পড়া যেত, পড়া যেত, কিছু বাংলা রিকগনাইজ লেখাটা ছিল, বড় ছিল। মানুষের ইমেজ ইউজ করলে আমরা ওটাকে দেখতে পাইতাম, বুঝতে পারতাম, তাই না? কালার তো মনে বোঝা যাচ্ছে কি লিখছে। So, আমাদের পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে, আমরা কি কি নিয়ে চিন্তা করতেছিলাম দেখেন।
কন্ট্রাস্ট নিয়ে পড়তেছিলাম, কন্ট্রাস্ট ব্যালেন্স, ব্যালেন্স তারপর হায়ারার্কি প্রক্সিমিটি এই পয়েন্টগুলোকে ধরে ধরে আমরা চিন্তা করব যে এটার কন্ট্রাস্ট কি অবস্থা। যেমন প্রথমটা কন্ট্রাস্ট, ওই শেষেরটা আমরা যেটা নিয়ে কথা বলছিলাম কন্ট্রাস্টের অবস্থা অনেক ইটস গুড, এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি দেখতে পাচ্ছেন, বাট এগুলো একটা রিডেবল না, মানে দেখা যাচ্ছে তো ইয়া কোন কিন্তু রিডেবল না, মানে পড়া যাচ্ছে না, ঠিক আছে। তারপর ব্যালেন্সের ক্ষেত্রে যদি চিন্তা করেন কোনটা কার সাথে কিভাবে ব্যালেন্স হইছে কনফিউজ, তাই না? সো এই পয়েন্টগুলোকে ধরে ধরে কিন্তু আমরা ডিজাইন দেখার চেষ্টা করব। এরপর যদি আমরা গুড ডিজাইনে যাই, যে আপনি কিভাবে গুড ডিজাইন বুঝবেন, এই ডিজাইনের প্রথম আপনার কি চোখে পড়তেছে? গ্রাফিক ডিজাইন। প্রথম পয়েন্ট চোখে পড়ছে গ্রাফিক ডিজাইন, তারপর আপনি ফেসে চলে আসেন, তাই না? তো দেখেন এখানে ক্লিয়ার ভিজুয়াল হায়ারার্কি আছে, ক্লিয়ার একটা হায়ারার্কি আছে। এই পয়েন্টটার আপনার সবচেয়ে প্রথমে কোনটা চোখে পড়ছে? ফাইবার তারপর টপ, কিংবা পরেরটা গুগল অ্যাডস তারপর ক্লিয়ার একটা ভিজুয়াল হায়ারার্কি আছে, ক্লিয়ার আপনার একটা ভিজুয়াল হায়ারার্কি আছে যে আপনি আসলে কোথায় যাবেন, কিভাবে কি করবেন। তারপর আপনি যদি ব্যালেন্সের কথা চিন্তা করেন, দেখেন কোনটা কার সাথে ব্যালেন্স করছে, এটা কিন্তু সেন্টারে, তো এটাতে কিন্তু ব্যালেন্সের মানে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যালি সে আর কারোর সাথে ব্যালেন্স করতেছে না। সেন্টারে থাকলে ওদের একটাই জিনিস, মাঝখানে কোনো পয়েন্ট থাকলে ও আর কারোর সাথে ব্যালেন্স করতেছে না। কিন্তু এইটার দুই দিকে দুইটা জিনিস আছে। যদি শুধুমাত্র এখানে লোগোটা না থাকতো পুরো জায়গাটা আপনার ফাঁকা লাগতো, আনইজি লাগতো। এই একটা মাত্র লোগো পুরো জিনিসটাকে ব্যালেন্স করে দিচ্ছে, একটা মাত্র লোগো। সো এটা হচ্ছে কোন ব্যালেন্সে পড়বে? তাহলে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে পড়বে, ঠিক আছে। সেম অ্যাজ এটা যদি আপনি দেখেন পুরো কন্টেন্ট গুলা এর সাথে ব্যালেন্স হয়ে গেছে, ক্যারেক্টারের সাথে ব্যালেন্স হয়ে গেছে। সেই ব্যালেন্সটাকে আমরা বলতেছি কি ব্যালেন্স? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। কোনো কোশ্চেন? ম্যাক্সিমাম লোক সাইডে কেন থাকে মিডলে, মানে যত মনে আসছে সাইডে। আচ্ছা, ব্যাপারটা এরকম না যে সাইডেই দেওয়া থাকতে হবে, সেন্টারে দেওয়া যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। 10 মিনিট স্কুলে দেখবেন এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝে দেওয়া থাকে, ঠিক আছে। এখন এইটা আসলে আমার ব্র্যান্ড গাইডলাইনের উপর ডিপেন্ড করে যে আমার যে ব্র্যান্ড গাইডলাইন সেই গাইডলাইনটাকে আমি কিভাবে প্রস্তুত করছি। আমার যদি ব্র্যান্ড গাইডলাইনটাই হয় যে না আমার লোগোটাকে সবসময় আমি ডিফোকাস করে রাখতে চাই, আমার কন্টেন্টকে আমি বেশি ফোকাস করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আবার ব্র্যান্ড গাইডলাইনে এটা একটা স্ট্র্যাটেজিক পজিশন হতে পারে। স্ট্র্যাটেজিক পজিশন যেমন যেমন রিপিটেশন। রিপিটেশন মানে হচ্ছে কি একটা জিনিস বারবার রিপিট করে করে মানুষের মাথায় এটা অলরেডি ইয়ে করে রাখা, সেভ করে রাখা, সেভ করে রাখা, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে কমন বিগিনার মিস্টেক, মানে নরমালি প্রথমবার যারা শুরু করে তারা কি কি ইউজ করে, সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। এগুলো আপাতত আপনাদের না জানলেও চলবে। আচ্ছা, সো এই টোটাল স্লাইডগুলো থেকে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? নাই, না থাকলে সমস্যা নাই। এই স্লাইডের ইউআরএলটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা পরে এটা আবার দেখতে পারবেন। তাহলে আমি পিডিএফটাতে ব্যাক করবো আমাদের কোর্স শেষ হওয়ার পরে কি গ্রুপে ভিডিওগুলো আমরা দেখতে পারবো? লাইফ টাইম। যদি আপনারা গ্রুপে এমন কিছু করেন যে আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে, তাছাড়া আপনি থাকতে পারবেন। আচ্ছা, ওভারঅল এই পয়েন্টগুলো থেকে আপনাদের আর কারো কোনো কোশ্চেন? সো আমরা কি কি নিয়ে কথা বলতেছিলাম? ব্যালেন্স, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, রিপিটেশন, এগুলো নিয়ে আমাদের হয়ে গেছে, তাই না? প্রক্সিমিটি, এই পয়েন্টগুলো আমাদের একদমই হয়ে গেছে। এই ভিডিওগুলো কি আমাকে দেওয়া হবে? কিগুলা? পিডিএফ। হ্যাঁ, পিডিএফটা তো নরমালি দেই না, আপনারা চাইলে আলাদা করে দিয়ে দেবেন। ততদূর আমরা কথা বলবো তত হচ্ছে 180 পেজের একটা পিডিএফ। এই পিডিএফটা হচ্ছে আমার বানানো একটা পিডিএফ, আমরা মাঝে মাঝে লেকচারে কথা বলার সময় জাস্ট ফলো করি এটা, বিশেষত এই পয়েন্টগুলোতে আর কি ফলো করি। আচ্ছা, এরপর আমাদের কাছে আরেকটা পয়েন্ট আসছে, দেখেন স্কেল এন্ড প্রপোর্শন।
স্কেল এন্ড প্রপোর্শন। আচ্ছা, স্কেল, স্কেলের সাথে আরেকটা শব্দ পাবেন, যেটার সাথে অ্যাড যদি করে দেন স্কেলেবিলিটি একটা শব্দ পাবেন, স্কেলেবিলিটি শব্দ পাবেন, স্কেলেবিলিটি। যেমন গতদিন সালাউদ্দিন ভাই আপনি একটা ইয়ে করছেন, লোগোতে পাতা অ্যাড করছিলেন, আমি বলছিলাম ওটা স্কেলেবিলিটি নাই, তাই না? কারণ কি? কারণ হচ্ছে যেমন ধরেন আমরা একটা লোগো, একটা যখন লোগো ডিজাইন করবো, লোগোটাকে আমাদের মাল্টিপল জায়গায় ইউজ করতে হবে। লোগো তো আপনি এক জায়গায় ইউজ করবেন ব্যাপারটা এরকম, কখনো খুব পিচ্ছি, কখনো অনেক বড়, হ্যাঁ, এরকম মাল্টিপল জায়গায় ইউজ করতে হবে। এখন একটা লোগো যদি আপনি এত এত বেশি এলিমেন্ট অ্যাড করে দিছি, দেওয়ার পর লোগোটাকে যখন ছোট করা হচ্ছে, তখন লোগোটাতে কোনো কিছু বোঝা যায় না, পুরোটা ডার্ক হয়ে আছে, হোয়াইট হয়ে আছে, তাহলে ওই লোগোর কি সমস্যা? স্কেলেবিলিটি নাই। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা ট্যাবের প্রথমে কিন্তু একটা করে আইকন দেখা যাচ্ছে। এই আইকনের নাম কি কেউ বলতে পারেন? ফ্যাব আইকন, এটার নাম হচ্ছে ফ্যাব আইকন। ফেভারিট থেকে ফ্যাব, ফেভারিটের এফিলিয়েট, ফ্যাব আইকন। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি যখন যাবেন তখন এরকম একটা ফ্যাব আইকন দেখা যাবে। ভাবেন আমি একটা লোগো বানাইছি অনেক এলিমেন্ট হাবিজাবি জিনিসপত্র দিয়ে, সো ওই লোগো যদি আমি ফ্যাব আইকনে ইউজ করি ওটা দেখা যাবে, কিন্তু এই লোগো গুলো দেখেন আপনি ক্লিয়ারলি সবগুলো বুঝতে পারছেন। এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্কেলেবিলিটি। আমরা একটা জিনিস যখন বানাবো তখন এই জিনিসটাকে বড় করব, তাও যেন ঠিকঠাক থাকে, যখন আমরা ছোট করবো তাও যেন এটা ক্লিয়ারলি ভিজুয়ালটা বোঝা যায়। সেই ব্যাপারটাকে আমরা বলতেছি স্কেলেবিলিটি। এখন স্কেলের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রেশিও। সেটা হচ্ছে কি? রেশিও, যে একটা জিনিসের পারফেক্ট রেশিও হয়। ডু ইউ নো অ্যাবাউট রেশিও? ছোটবেলায় পড়ছেন না অনুপাতের অঙ্ক? ব্যাপারটা এরকম, রেশিও। আমি আপনাদের একটা কথা বলতাম না যে আপনারা যখন কোনো কিছু ছোট করবেন বড় করবেন তখন শিফট ধরে করবেন, কেন? রেশিও ঠিক, যাতে তার রেশিও ঠিক থাকে। যদি রেশিও ঠিকঠাক না হয়, কেউ যদি দুই দিক থেকে মনে হয় চাপাই দিচ্ছি, মানে ওর অরিজিনাল লুকসটা কি থাকে না, অরিজিনাল লুকসটা থাকে না। সো সেটা আমাদের ঠিকঠাক রাখতে হবে। যদি আমাদের স্কেল করার সময় যদি আমাদের রেশিও ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু ওই জিনিসটা দেখতেও খুব উইয়ার্ড লাগে। এরপরে আমাদের কাছে আরেকটা পয়েন্ট আসছে, সেটা হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন ব্যাপারটা হচ্ছে একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটকে আমরা কিভাবে রাখতেছি, মাঝখানের স্পেসিং গুলো কিভাবে রাখতেছি। একটা ইউনিট বলতে আরেক পয়েন্টটা কিভাবে বলা হয়, আমি যদি একটা ডিজাইন বের করি, আমি এখানে যে আমি সেটাকে অফ করে দিছি, আমি যদি এখানে যাই, একটা ডিজাইনে যদি আমরা আসি, আচ্ছা আমি কত দূরে, আচ্ছা ধরেন এই যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি দেখেন এখানে কিছু এলিমেন্টকে গ্রুপ করে রাখা আছে। যেমন একটা গল্পের নরমালি কয়টা পর্ব হতে পারে? কি কি? সাহিত্য নিয়ে কেউ পড়াশোনা করছিলেন? বাংলা কেউ পড়ছেন? বাংলা ডিপার্টমেন্ট আপনার? প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, প্রারম্ভ থেকে উৎকর্ষ থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি রাইট পথে আছেন। বলেন বাংলা শুনেন দেখেন একটা গল্প, আপনি একটা যখন মুভি দেখেন তখন করা হয় কি, প্রথম দিকে ওই মুভির একটা গল্পকে স্টার্ট করা হয়, তাই না? একটা গল্প, একটা ক্যারেক্টার, ধরেন যে একটা নায়কের, যে নায়ক হবে বা হিরো হবে, বা একটা বাচ্চার যদি কাহিনী হয়, প্রথমে বাচ্চাটাকে বিল্ড করার চেষ্টা করে তারা, কিভাবে তার এত সুন্দর লাইফ, সে বাবা মার সাথে সময় কাটাচ্ছে, সে রাস্তায় পড়াশোনা করতেছে, মানে সুন্দর সুন্দর কিছু ভিউ দেখানো হয়। তার ওই সুন্দর ভিউ দেখানো মানেই বোঝা যাচ্ছে যে এই লাইফের একটা ট্রানজিশন চলে আসবে, ওই লাইফে গিয়ে প্রচুর কষ্ট তাকে সহ্য করতে হবে, এসে অনেক কিছু হবে আর কি, যে উত্থান পতন টাইপের জিনিসপত্র। আপনি গল্পগুলোতে দেখবেন এটা কমন কিছু ক্যারেক্টারিস্টিক। আপনি যখন নিজের কোনো যদি গল্প লিখেন, তাহলে এই পয়েন্ট গুলো আপনাকে মাথায় রেখে লিখতে, মানুষজন এগুলাই খায় আর কি, মানুষের ব্রেন হোয়াটএভার। এখন গল্পে যদি ক্যারেক্টারের কথা চিন্তা করেন, মিনিমাম কিছু ক্যারেক্টার থাকেই গল্পে।
কারণ একটা হিরো থাকবেই একটা গল্পে, একটা হিরো থাকবে একটা নায়িকা মাঝে মধ্যে হিরোইন না থাকলেও চলবে, বাট হিরো থাকতেই হবে। এখন হিরো বলতে ব্যাপারটা এরকম না যে হিরো সবসময় ছেলেই হয় গল্পে, মাঝে মাঝে কিছু গল্পে দেখে মেয়েও হিরো হিসেবে দেখানো হয়, ঠিক আছে? মানে ওই গল্পের মেইন ক্যারেক্টারটা কি, দেন একটা ভিলেন থাকে, একটা ভিলেন থাকে, আর একটা শেষে একটা পরিণতি হয়। এখন এটা কখনো কখনো ট্রাজেডিক্যাল হতে পারে, আবার কখনো কখনো আরেকটা কি জানি ওয়ার্ড আছে না, হ্যাপি হ্যাপি এন্ডিং টাইপের কিছু একটা হইতে পারে আর কি। ক্ষেত্রে যে শেষের দিকে যে মনে করে নায়ক নায়িকা মারা যায়, ওটা কি ট্রাজেডি, আর মাঝে মধ্যে দেখা যায় সব ক্রেডিট ভিলেনকে দিতে হবে। ট্রাজেডিক্যাল জিনিসপত্র। সেম অ্যাজ একটা ডিজাইনে যখন আপনি একটা স্টোরি অ্যাড করতে চান, তখন আপনার স্টোরিতেও সেম জিনিসগুলোকে থাকতে হবে। আপনার স্টোরিতে কি কি থাকতেছে দেখেন, এখানে আমাদের একটা টাইটেল আছে, এখানে একটা ক্যারেক্টার আছে, এখানে বাকি আদার্স কিছু ইনফরমেশন আছে। সো আমার যে ক্যারেক্টার, এখানে আমার এই ক্যারেক্টারের এখানে আছে কি একটা টাইটেল, একটা মেইন ক্যারেক্টার, আরো কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে? এখন আমি আমার ক্যারেক্টার গুলাকে কিভাবে শো করাবো সেটাও কিন্তু ম্যাটার করতেছে। দেখেন আমি একটা ক্যারেক্টারকে একটা জায়গায় রাখছি, আবার কিছু একটা ফাঁকা দিয়ে তারপরে এদিকে রাখছি। আমি যদি এটাকে এখানে রাখতাম, এটাকে এখানে রাখতাম, তাহলে কি দিত? সমস্যা হইতো অবশ্যই। কি সমস্যা হতো? So, তখন মানুষ আসলে পড়তে খুব বেশি আগ্রহ আগ্রহ পাইতো না। যেমন পত্রিকা পড়তে, পত্রিকার কলাম যখন আপনি পড়েন তখন কি খুব বেশি আগ্রহ থাকে? না বিরক্ত হয়। একটা লাইনের পর একটা লাইন, কিন্তু সেম জিনিসটাই যদি জাস্ট একটু প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারা প্যারা করে দেওয়া থাকতো, ওই জিনিসটাই আপনার পড়তে যেমন গল্পের বইগুলো পাঠে পারতো সব থেকে বিরক্ত লাগে যখন একটু পরে লেখা থাকে যে উপর পৃষ্ঠার ভাগে ছোট দিয়ে লেখা আছে। আর মজার বিষয় হচ্ছে যখন আপনি আপনার কি হুমায়ুন আহমেদ পড়ছেন? হুমায়ুন আমাদের ম্যাক্সিমাম এখন যে বইগুলো প্রিন্ট করা হয় দেখবেন ফন্ট গুলো বড় বড়, হ্যাঁ একটা পাতায় মাত্র কয়েকটা লাইন, একটা পাতা শেষ হলে মাথায় একটা ইয়ে আসে না, জাস্ট একটা পাতা শেষ, পরের পাতায় যাচ্ছে। মানে আপনি না চাইলেও সাবকনসিয়াসলি আপনার একটা ওয়েল ফিলিং আসে, একটা ভালো ফিলিং আসে, একটা পাতা শেষ, তারপর কিছু দূর গিয়ে অর্ধেক পেজ শেষ। সো এই যে একটা ওয়েল ফিলিং, এইটাকে ফিল করানোর জন্য কিন্তু আমরা এটা করা হয়, এবং সুন্দর করে গল্পগুলোকে প্যারা প্যারা করে দেওয়া হয়। যদি জাস্ট প্যারা না দিয়ে নর্মালি ভাবে লিখে থাকতে, আপনি একটা সময় বোর হয়ে যেতেন। সমরেশ মজুমদারের বই পড়ছেন কেউ? পড়ে দেখেন, পরে এরকম বইগুলো খুবই ছোট ছোট টেক্সট লেখে আর কি। এটা যদি ওর দোষ না, এটা হচ্ছে প্রিন্টিং প্রেস বা প্রিন্টিং প্রেস আমি চিন্তা করছি আর কি। কিন্তু ওই আগের লেখক যারা আছে তাদের বইগুলো এরকমই হয় নর্মালি, আমি দেখছি। তো ওদের ওই যে বিশাল বড় বড় যে বইগুলো আছে, পরে ভুলে গেছি যদিও, ওদের বই আমি খুব একটা পড়ি নাই। তো এদের যদি বইগুলো আপনি পড়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে ওই মাথায় একটা সাবকনসিয়াসলি একটা পয়েন্ট আপনাকে কাজ করবে। সো সেম অ্যাজ আমি যখন ডিজাইনে কি করবো, একটার পর একটা কন্টেন্ট টেক্সট দিতেই থাকতো, ওই যে আগের ডিজাইন গুলোর জন্য একটার পর একটা টেক্সট দেওয়ার কারণে আমার আসলে পড়ার মুডই নষ্ট হয়ে গেছে, দেখেই উইয়ার্ড লাগছে, ঠিক আছে? So, এই জন্য আমরা এই যে একটা থেকে আরেকটা যে নির্দিষ্ট পরিমাণে স্পেসিং গুলো ইউজ করতেছি, ব্যাপারটাকে আমরা বলতেছি proportion। এই ব্যাপারটাকে আমরা বলতেছি proportion। আমি কি বুঝাইতে পারছি? বুঝলে তো ভালোই, না বুঝলে আরো ভালো। কিছু বুঝতে হবে এমন কোনো কথা নেই। এতক্ষণ পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? না নাই, না থাকলে আমরা পরে চলে যাবো, পরে চলে যাবো, ঠিক আছে? আপনার নাম কি? কি নাম? নমস্কার। ব্যালেন্স ব্যালেন্স, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। হেডফোনটা দেখতেছেন না, এটা কিন্তু ব্যালেন্স। যদি কোনো কারণে হেডফোনের একটা অংশ না থাকতো, আপনি দেখতে পেতেন একটার বিপরীতে যখন আরেকটা থাকতেছে, একটার অপোজিটে আরেকটা ফোন থাকতেছে, একটা হাতের বিপরীতে আমার কি আছে, আরেকটা হাত আছে, এটা হচ্ছে আমার ব্যালেন্স, শরীরের ব্যালেন্স। যদি একটা হাত না থাকতো এমনি হয়ে যেতে পারবে। ধরেন কারো এরকম একটা হাত নাই, দেখবেন যে এটা নিচেই থাকতেছে, সেইটা পুষ্পা স্টাইল আর কি, একটা ইয়ে করতেছে আর কি। সেই ব্যাপারটাকে বলতেছে, এই ব্যাপারটাকে বলতেছে নর্মালি একটার বিপরীতে আরেকটা থাকে, এই ব্যাপারটাকে বলতে হচ্ছে ব্যালেন্স। এবং সেম জিনিস থাকবে, কারো যদি একটা চোখ ছোট একটা চোখ বড় থাকে, তো আপনি দেখবেন উইয়ার্ড লাগতেছে, ঠিক আছে? এই ব্যাপারটাকে আমরা বলতেছি। যখন সেম জিনিস থাকে তখন এটাকে আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্স। যে আমার একটা হাতের বিপরীতে যখন আরেকটা হাতই আছে, তখন এটা সিমেট্রিক্যাল ব্যালেন্স। আবার যখন একটা চোখের বিপরীতে আরেকটা চোখ, কিন্তু হাতের বিপরীতে যদি অন্য কিছু থাকে, তখন হয়ে যাবে ওটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স।
মানে লাঠি দিয়ে আপনি কারো এমন কাউকে দেখছেন যে কারো একটা হাত বেশ ঠিকঠাক আছে আর একটা হাত একটু ছোট বড় whatever, দেখছেন? দেখছিলেন ওইরকম লোক দেখলে আপনার কি মনে হয় জিনিসটাকে খুবই সামঞ্জস্য মনে হয় কি যে সাম্য আছে না একটু চোখে লাগে একটু চোখে লাগে ব্যাপারটা খুব অসামঞ্জস্য। মানে আমরা আর্টিস্টিক ওয়েতে যখন এটাকে দেখি তখন আমাদের একটু চোখে লাগে জিনিসটা যে না এখানে কেমন জানি একটা ব্যাপার লাগছে ক্লিয়ার তো না ওকে সো লেটস আমরা আরো আরেকটা ইন্টারেস্টিং টপিকে যাই এই টাইপোগ্রাফি কালার এগুলো নিয়ে আমরা ডিটেইল ক্লাস করব আমাদের টাইপোগ্রাফি নিয়ে হয়তো দুইটা ক্লাস থাকতে পারে ডিটেইল শুধু আমরা টাইপোগ্রাফি নিয়ে গল্প করব তো এখানে আমরা বেসিক কিছু জিনিসপত্র মানে ওয়ার্ম আপ আপনাদের করানোর জন্য আর কি বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আমরা কথা বলবো প্রথম কথা হচ্ছে টাইপোগ্রাফি জিনিসটা আসলে কি হোয়াট ইজ টাইপোগ্রাফি টেক্সট আশেপাশে যা কিছু টেক্সট হাবি জাবি জিনিসপত্র দেখি মানে পড়ার জন্য যে জিনিসপত্র গুলা দেখি ওগুলাই আসলে টাইপোগ্রাফি ওগুলাই টাইপোগ্রাফি এখন আমি যদি টাইপোগ্রাফির কথা বলি তাহলে আপনি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা ব্র্যান্ডের নাম চিন্তা করবেন যেমন ধরেন একটা অ্যাপেলের নাম চিন্তা করতেছেন মাইক্রোসফটের নাম চিন্তা করতেছেন তারপর ওই যে কসমেটিক কিছু ব্র্যান্ড আছে না ফেয়ার অ্যান্ড লাভলির কথাই চিন্তা করেন হ্যাঁ পন্ডস পন্ডস তো পন্ডস কি নিজে একটা ব্র্যান্ড না পন্ডস তো একটা প্রোডাক্টের নাম ইউনিলিভারের প্রোডাক্ট ঠিক আছে ইউনিলিভারের প্রোডাক্ট সো হোয়াটএভার ধরেন যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন আপনি চিন্তা করেন সবগুলার ক্ষেত্রে কি সেম টাইপের ফন্ট বা টাইপোগ্রাফি ইউজ করা হয় ওয়াই কি সমস্যা করলে কি সমস্যা করলে তো তাদের সিমিলার তাদের আলাদা কোনো নিজস্ব একটা ক্রিয়েটিভিটি তো এখানে থাকলো না। ক্রিয়েটিভিটি নাই তারপর আলাদাভাবে চেনার জন্য কিছু নাই এভাবে এক একজন তাদের নিজস্ব ব্র্যান্ডকে আসলে প্রমোট করে নিজের মতো করে এবং ক্রেতাদের একটা ফোকাস করে বার্গার খেয়েছেন না সবাই বার্গার খেয়েছেন তো পেট ভরার জন্য কেউ বার্গার খেয়েছেন শখ করে খেয়েছে। খাননি তো পেট ভরার জন্য কেউ বার্গার খেয়েছেন পয়েন্টটা বুঝেছেন বার্গারটা আপনার কিসের সাথে কানেক্ট করছে চোখের সাথে মনের ইমোশন যাই একটু খেয়ে আসি বাদাম খায় মানুষ পেট ভরার জন্য খায় খায় না কিন্তু পেট ভরার জন্য খায় না বা বার্গার বলেন পিৎজা বলেন একটা রিক্সা চালককে আপনি বলেন যে বাবা বার্গার কম টাকায় পাওয়া যাচ্ছে তুমি ভাতের বদলে আজকে বার্গার খাও খাবে খাবে হবে না খাবে হবে না অনেকে বার্গার তো জানেন আপনি কিছু লোকজনের সাথে কথা বলে দেখবেন বার্গার না দুনিয়ার আরো খাবার দেন দিয়ে বলেন ভাই রাতে আমার ভাতই খাইতে হবে স্বাভাবিক এটা আমার ক্ষেত্রে সারাদিন অল্প একটু হলে আমার খাইতে হবে কারণ অভ্যস্ত কিন্তু এই যে বার্গার বা এই যে ফাস্টফুড টাইপের জিনিসপত্র গুলো আছে এগুলো আমাদের কিসের সাথে কানেক্ট করছে ইমোশনের সাথে কানেক্ট করছে আমাদের একটা হবির সাথে কানেক্ট করছে তাই না সেম অ্যাজ এই যে প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের কিসের সাথে কানেক্ট করার চেষ্টা করে সবসময় ইমোশন অনুভূতি 95% মানুষ একটা ডিসিশন লজিক্যালি নেওয়ার থেকে ইমোশনালি আগে নেয় তাই না লজিক্যালি নেওয়ার থেকে ইমোশনালি আগে নেয় এখন পোলাপান মানুষের পোলাপান মানুষ যখন একটা সময় যায় তখন বা বেশ কিছু ছেলেবেলা আছে যারা মানে অনেক বেশি মাত্রায় রিয়েলিস্টিক হয় অনেক বেশি মাত্রায় রিয়েলিস্টিক হয় আমার মতো হয় আমার একটা ইমোশন একদম আমার ভিতরে আমার ইমোশনকে আমি শূন্যের কাছে নিয়ে আসতে পারি আর কি। মেয়েরা বেশি মানে জিরো আপনি যা করেন করেন আমার ওইদিকে কোনো কিছু যায় আসে না। Whatever. হ্যাঁ একদম জিরো নিচ্ছে কেমন জিরোর কাছাকাছি নিয়ে আসতে পারি আমি বলছি। জিরোর কাছাকাছি অনেক পাতলা লাইক ইজ দেখেন মানুষের স্পেসিফিক কিছু জায়গায় ইমোশন থাকে ইমোশন দেখেন আপনার কিছু জায়গায় ইমোশন থাকে ফ্যামিলি আপনার একটা যে সারাউন্ডিংস আছে এই সারাউন্ডিংস এর ক্ষেত্রে কিন্তু আমি কিছু ক্ষেত্রে এই জায়গাগুলোতে নিয়ে আসতে পারি এখন ধরেন আমার বাবা মা অসুস্থ সেটা ডিফারেন্ট কেস ওই জায়গায় তো আপনি নিজেকে চাইলে ইয়ে করতে পারবেন ঠিক আছে ওটা ডিফারেন্ট কেস যেমন আমার ক্ষেত্রে আমি সব জায়গায় পাই আমার মার ক্ষেত্রে পাই না আমার যে অ্যানিমাল গুলো পালি আমি ওদের ক্ষেত্রে পাই না ওই
তারপর আমার গাছ গুলো করতেছে অন্য আর দেখি সবাই ইমোশন নিয়ে খেলা করতে হবে। সংস্কৃতির ভিতরেই থাকেন, অপসংস্কৃতির দিকে যাইয়েন না। ওকে, সো প্রত্যেকটা প্রোডাক্ট আসলে আপনাকে লজিক্যালি থেকে ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করে। ইমোশনালি, যেমন আপনি যদি বিউটি প্রোডাক্ট গুলোর কথা চিন্তা করেন, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিউটি প্রোডাক্ট গুলো যারা করে তারা দেখবেন যে আসলে এগুলো কোনো কাজই করে না। এটা জাস্ট মানুষের কনফিডেন্ট বিল্ড করে আর কাজ করে যে কিছু মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি করে। তৈরি করে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। যাই হোক, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কারণ আমি এই বিষয়ে খুব বেশি ডিটেলস জানি না, ডিপ কোনো কিছু জানি না। তো এখানে পয়েন্ট যেটা আমি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনাকে এক ইমোশনালি কানেক্ট করে। সো ওইখানে যে জিনিসপত্রগুলো ইউজ করা হয়, সো প্রত্যেকটা জিনিস আপনার ইমোশনকে বেস করে চিন্তা করা হয়, আপনার ইউজার ফ্রেন্ডলি করার জন্য বা আপনার করার জন্য চিন্তা করা হয়। যেমন আপনারা ফেসবুকে, ইনস্টাগ্রামে আমরা ঘন্টার পর ঘন্টা চলে গেছি, মাঝে মধ্যে এরকম হয় যে ফেসবুকে আমি একটা কাজের জন্য ঢুকছি, পরে দেখি আমার কাজ কি সেটাই মনে নেই, এটাই ম্যাক্সিমাম হয়। এবং আমি স্ক্রল করতেছি 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 করতেছি, স্ক্রল চলতে আছে, ঠিক আছে না? সো ওই জিনিসটা ওরা বানিয়েছে এইভাবে, এবং ওটার সার্থকতাই ওইটা যে ও যদি আপনাকে এইভাবে রাখতে পারে তাহলে ও সার্থক আর কি, সাকসেস। এগুলো আগে ওরকম রিসেন্টলি বেশি এগুলো হচ্ছে না। আপনি যে কন্টেন্ট দেখতেছেন দেখা যাচ্ছে সিমিলার কন্টেন্ট আসতেছে, আপনি কল্পনা করতেছেন ওটা চলে আসছে। ওরা আপনাদের সাইকোলজিকে এমন ভাবে রিড করে ফেলে যে আপনার থেকে ওরা আপনাকে ভালো চেনে। আপনি এখন কি চাচ্ছেন, রাত 12টার পরে আপনাকে কোন ধরনের পোস্ট দেখালে আপনার ভালো লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ইমোশনাল পোস্ট আপনার সামনে শো করবে, ভাই তোর তো যে সব কিছু ঠিক আছে। কিছু ক্ষেত্রে দেখেন না এরকম, যে ছেলেদের ক্ষেত্রে এরকম দেখায় যে হুজুরদের ওয়াজ আছে না, ওয়াজ আছে না, যে মেয়েদের জন্য ওরা কি একটা বউ তার স্বামীর জন্য কি কি করা দরকার। আবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা দেখায় না, উল্টাটা দেখায়। মানে এই যে তাদের অ্যালগোরিদম বিল্ড করছে তারা বিল্ড করছে এবং তারা সাকসেস আসলে আপনাকে ধরে রাখে। তারা আপনাকে যতক্ষণ ধরে রাখতে পারবে তাদের ততক্ষণ ইনকাম হবে। সো এই ব্যাপারগুলোকে সাইকোলজিকে চিন্তা করে করে আমাদের জিনিসপত্রগুলো ইউজ করা হয়। সো ঠিক আছে, তো যেমন ধরেন আমরা ছেলেদের জন্য যে একটা যদি ইমেজ বানাই, যে ফন্টটা ইউজ করবো, মেয়েদের জন্য যদি বানাই সেম ফন্টটা ইউজ করবোই না। আবার বাচ্চাদের জন্য বানাই যদি, বাচ্চাদের মধ্যে ওই ফোনটা আর ইউজ করবো না। মানে সব জায়গায় ডিফারেন্ট একটা ইমোশনাল কানেক্ট করার আমরা চেষ্টা করবো, ঠিক আছে? সো হোপফুলি এই ব্যাপারটা ক্লিয়ার যে আমরা ডিফারেন্ট প্রোডাক্টে কেন ডিফারেন্ট ফন্ট, ডিফারেন্ট টাইপোগ্রাফি আমরা দেখি। এখন তাহলে একটা কথা বলি, রাগ করি আমরা। এখানে যখন ভর্তি হই তখন ওই যে ইমোশনালি কানেকশনটা হচ্ছে যে কোর্স শেষে চাকরি বা ইনকামের একটা ব্যবস্থা করে দেওয়া। থেকে অ্যাট্রাক্ট হয়ে কিন্তু আসছি না, কিন্তু যদি বলতেন গ্রাফিক ডিজাইন শিখে নিজের স্কিলকে আরো ভালো করে অনেকে আসছেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং বহুত গল্প করছি আমরা, পড়াশোনায় ব্যাক করতেছি। কই ছিলাম আমরা? টাইপোগ্রাফি না? আচ্ছা, এখন আমরা একটু ফন্টের প্রকার, টাইপোগ্রাফির প্রকারভেদে আসি। টাইপোগ্রাফি আর ফন্ট ব্যাপারটা একই জিনিস না যদিও, তো বাংলাদেশে আসলে পার্সপেক্টিভ বা গ্রাফিক ডিজাইন পার্সপেক্টিভে এটা এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে, জন্য মানুষ এইভাবে ইউজ করে, করুক, সমস্যা নাই, আমরা ওটা নিয়ে কোনো কথা বলতেছি না। ফার্স্ট অফ অল টাইপোগ্রাফির এখানে প্রকারভেদে কয়েকটা টাইপোগ্রাফি আছে। এখন স্পেসিফিক ভাবে কেউ এটা বলে না 3 প্রকার, 5 প্রকার, 10 প্রকার, হ্যাঁ, এটা নিজেদের মতো আর কি, যে যেভাবে বলে। কারণ কেউ কখনো কোথাও জিজ্ঞেস করবে না যে ভাই টাইপোগ্রাফি কত প্রকার, বাট প্রত্যেকটা প্রকার আমাদের ভালো করে জানতে হবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। কত প্রকারের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবগুলো আমাদের প্রকার ভালো করে জানতে হবে। তো এইখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, দেখেন, শেরিফ ফন্ট, স্যান্স শেরিফ ফন্ট, আরেকটা কি আছে স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট। এর বাইরেও আরো অনেকগুলো আছে। এর বাইরে আমাদের কাছে আছে হ্যান্ড রিটেন ফন্ট, ক্যালিওগ্রাফিক ফন্ট, ঠিক আছে, ডেকোরেটিভ ফন্ট, এরকম আরো আমাদের কাছে আরো অনেকগুলো আছে এরকম। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই, বাট মেইন কনসেপ্ট আমাদের এই 3টা ফন্টকে আগে ভালোভাবে এর এই 3টার বাইরে যা কিছু থাকে সব মানুষজনের স্ক্রিপ্টের ভিতরে ঢুকায় দেয় সবগুলাই, ঠিক আছে?
এখন এটা আপনি দেন না দেন ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কাছে কোন ফন্ট আসছে দেখেন, শেরিফ ফন্ট। শেরিফ ফন্ট, শেরিফ ফন্ট জিনিসটা আসলে কি, যে ফন্টগুলো দেখেন হাত পা থাকে, এক্সট্রা একটা অংশ থাকে ফন্টের, সেগুলোকে বলা হয় শেরিফ। যেমন টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান ইউজ করছেন কেউ? So, আমি যদি নিচের এক্সাম্পলটাতে আসি, দেখেন প্রত্যেকটা অ্যালফাবেটের প্রত্যেকটা অংশে দেখেন এই যে এক্সট্রা একটা অংশ আছে না, এক্সট্রা একটা অংশ, সেই অংশটাকে বলা হয় শেরিফ ফন্ট। কি বলা হয়? শেরিফ, মানে এই অংশটার নামই হচ্ছে শেরিফ। যখন কোনো টেক্সটে বা কোনো ফন্টে এরকম এক্সট্রা কোনো অংশ থাকে, তখন এটাকে আমরা কি বলি? শেরিফ ফন্ট। তখন আমরা বলি শেরিফ ফন্ট। মার্কেটে বহুত শেরিফ ফন্ট আছে, অনেক অনেক শেরিফ ফন্ট আছে মার্কেটে, ঠিক আছে? শেরিফ ফন্ট। আরেকটা পয়েন্ট আছে আমাদের কাছে, স্যান্স শেরিফ। কি ফন্ট? স্যান্স শেরিফ। স্যান্স শব্দের অর্থ হচ্ছে বাদ দেয়া। স্যান্স শব্দের অর্থ যখন শেরিফ ফন্ট গুলা থেকে ওই শেরিফ অংশটাকে বাদ দেওয়া হয়, তখন এটা হয়ে যায় স্যান্স শেরিফ। তখন এটা কি হয়ে যায়? স্যান্স শেরিফ। যেমন আমি যদি কোনো কারণে আমাদের কাছে যে শেরিফ অংশটা আছে, সেই অংশটাকে আমরা যদি বাদ দেই, বাদ দিয়ে যদি আমরা একটা ফন্ট দেখার চেষ্টা করি, সেটাই হবে স্যান্স শেরিফ ফন্ট। খুবই সহজ, ইজি ব্যাপার আর কি। আমি ধরেন এখানে একটা টেক্সট লিখলাম, দিলাম, সমস্যা নাই, এটাকে একটু বড় করি। আমার কাছে কি শেরিফ ফন্ট আছে আই ডোন্ট নো। এই যে দেখেন, এই যে দেখেন একটা এক্সট্রা অংশ আছে না, সো এই অংশটাকে আমরা কি বলতেছি? শেরিফ। এটার একটা কপি করে আমি যদি এখন এখানে পপিন্স ইউজ করি, এক্সট্রা কোনো অংশ আছে? নাই। এই ফন্টগুলোকে কি বলা হবে? স্যান্স শেরিফ ফন্ট। কি ফন্ট? দুইটার ইমোশনাল কানেকশন বা দুইটার লজিক আলাদা আছে, দুইটার লজিক আলাদা আছে, ঠিক আছে? সো এই শেরিফ ফন্টটাকে ধরা হয় টোটালি একটু এনসিয়েন্ট টাইপের ফন্ট। এনসিয়েন্ট বলতে একটু হালকা প্রাচীন, তারপর একটু হিস্টোরিক্যাল, এই জিনিসপত্রগুলো যখন কানেক্ট করা হয়, তখন এই শেরিফ ফন্টটার দিকে ইউজ করা হয়। আর এখন যেটা মডার্ন মিনিমালিস্টিক জিনিসপত্র, সেগুলোর ক্ষেত্রে কি ইউজ করা হয়? স্যান্স শেরিফ ফন্ট ইউজ করা হয়। আমরা আরেকটা ফন্ট দেখেছিলাম, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। হোপফুলি আমাদের কাছে এখানে স্ক্রিপ্ট বলতে কোনো কিছু থাকবে। এই যে ফন্টগুলো দেখবেন একটার সাথে এরকম একটা কানেক্টেড থাকবে, একটু প্যাচানো টাইপের থাকবে, সেই ফন্টগুলোকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট। ভ্যালেন্টাইন কার্ড দেখেছেন কেউ? দেন নাই কাউকে? আচ্ছা, ভ্যালেন্টাইন কার্ডে দেখছেন কখন যে টেক্সট গুলো লেখা থাকে, সেই টেক্সট গুলো হালকা এরকম প্যাচানো টাইপের থাকে, প্যাচানো থাকে। তো এগুলো পেঁচানো বা এরকম হওয়ার কারণ কি? যখনই এরকম লাভ, ইমোশন টাইপের জিনিসপত্রকে দেখানো হয়, তখন কোন ফন্টের দিকে চলে যায়? স্ক্রিপ্ট ফন্ট। কোন ফন্ট? ঠিক আছে? বিশেষ করে আরো যখন লাভ কেয়ারের এইরকম প্রোডাক্টের দিকেও আপনি যাবেন, দেখবেন যে সেক্ষেত্রেও এই ফন্ট গুলো হয় স্ক্রিপ্ট। একটু পেঁচানো, একটু কাছাকাছি ইয়ে করা হয়, ঠিক আছে? কেন ব্যবহার করা হয় বলতে? স্ক্রিপ্ট ফন্ট বেশি কাজ করে। হ্যাঁ, একটু তো বেশি কাজ করে। কারণ কিভাবে কাজ করে এটা কোশ্চেন হতে পারে, যেটা কিভাবে ইমোশনকে রিপ্রেজেন্ট করে এই জিনিসটা, তাই না? কিছুটা হাতে লেখা। ঠিক আছে? এখন আমি যখন প্রথমে বললাম যে শেরিফ ফন্ট এটা হচ্ছে নরমালি এনসিয়েন্ট টাইপের ফন্ট, তখন তো আপনি জিজ্ঞেস করেন যেটা কেন এনসিয়েন্ট, এটা তো দেখে বুঝা যাচ্ছে যে কিভাবে মনে হলো ancient? কারণটা না, এটা আপনি উদাহরণ দিলেন তো। পুরাতন এই যে মুভি টুভির উপরে যে ইয়া আসে, তখন এটাই বোঝা গেছে। থাক, এই হ্যাঁ, থাকে এটাই। হিন্দুস্তান টাইম এই এলাকাটাতে আপনার উপরে ফোনটা পাবো। রোমান্টিক মুভি পোস্টার গুলা দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফন্ট গুলা থাকবে স্ক্রিপ্ট ফন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ক্রিপ্ট ফন্টে থাকে যেগুলো রোমান্টিক মুভি পোস্টার। আর ভোগ নামে একটা ইয়ে আছে, ম্যাগাজিন আছে, জানেন তো না? সো ভোগ ম্যাগাজিনের একটা ফন্ট আছে, ফন্টটা অবশ্য পাওয়া যায়, ডাউনলোড করে ইউজ করা যায়। VOGUE, তাই না? ম্যাগাজিন। সো এই ম্যাগাজিনে যে জিনিসপত্রগুলো দেখানোর চেষ্টা করা হয়, সবগুলোকে একটু হিস্ট্রিক্যাল এরকম জিনিসপত্র আর কি দেখানোর চেষ্টা করা হয়, আর কি ট্র্যাডিশনাল জিনিসপত্রকে দেখানোর চেষ্টা করা হয়। জন্য এই ফন্টটা তারা সেরিফ ফন্ট ইউজ করে আর কি, শেরিফ ফন্ট ইউজ করে।
তুলনামূলকভাবে যেগুলা মডার্ন ম্যাগাজিন বা মডার্ন জিনিসপত্র সবগুলোতেই দেখবেন স্যান্সেরি ফন্ট ইউজ করা হয়। আর স্ক্রিপ্ট ফন্টটা কেন লাভেবল বা কেয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়, সো আমি যদি এক্সাম্পল দেই, সহজ এক্সাম্পল, সো লাভ বলতে বা ইমোশন বলতে আপনি কি বোঝেন? Complicated. কি Complicated. ওরা যে একটা মজার আমাদের ছেলেদের জন্য তো কমপ্লিকেটেড, কারণ আমরা তো ওদের রাস্তায় হাঁটি। ঠিক আছে, আমি আপনার সাথে একমত, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একমত, কিন্তু ব্যাপারটা এরকম না যে লাভ বা ব্যাপারটা কমপ্লিকেটেড। সহজ হবে এক্সাম্পল আমি আপনাদের যদি দেখি, তো ধরেন একটা ছোট বাচ্চা এখন ছোট বাচ্চাকে আদর বলতে আপনি কি বুঝলেন? বলে না তারপর মাথায় বুলাই দাও, তারপর কিস করে চুমু দাও, কিনে দেবো। So, এই যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য পাচ্ছেন, একটা টাসি ভাই, একটা সাথে আরেকটা টাসি, একটা ভাই। দুষ্টামি করা, খেয়াল খেয়াল। এই ব্যাপারটাকে মানে লাভ এবং ইমোশনকে আসলে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সমস্যা নাই, আমি বলছিলাম টাইপোগ্রাফি নিয়ে হয়তো আমাদের আরো একটা বা দুইটা ক্লাস থাকবে। So, আজকে জাস্ট আমি আপনাদের একটু ওয়ার্ম আপ করানোর জন্য জিনিসগুলো মাথায় বলে দিলাম, একটু এই ব্যাপারগুলোকে মাথায় রাখেন প্লিজ। এই টাইপোগ্রাফি নিয়ে আরো ডিটেলসে আমরা কথা বলবো। দেন আমাদের কাছে আসছে আরেকটা পয়েন্ট, ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কালার থিওরি। পৃথিবীতে কতগুলা কালার আছে বলেন তো? লক্ষ কালার। প্রাইমারি কালার তো 7টা নেই। প্রাইমারি কালার 7টা, কি কি বলেন? লাল, নীল, আকাশি, বেগুনি, রংধনুর কালার 7টা। রংধনু, এই কালারগুলো কি প্রাইমারি কালার? লাল, প্রাইমারি কালার তিনটা। আর জিবি আর কি প্রাইমারি কালার? না প্রাইমারি কালার মিক্স কালার। সেম হোয়াইট। কোনটাই প্রাইমারি কালার। প্রাইমারি, আচ্ছা আমাদের কালারে যখন প্রকারভেদ আসে, কালার 3 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে প্রাইমারি কালার, আরেকটা হচ্ছে কি কালার? সেকেন্ডারি কালার, আরেকটা কি হতে পারে তাহলে? আরেকটা কি কালার হতে পারে? থার্ড কালার নাকি টারশিয়ারি কালার? টারশিয়ারি, তাই না? So, আমাদের কাছে কালার আছে 3 প্রকার, সেটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, আরেকটা হচ্ছে কি টারশিয়ারি। সো প্রাইমারি কালার কোন তিনটা? লাল, লাল, ব্ল্যাক, হোয়াইট। এই যে দেখেন এখানে লেখাই আছে ভাই। ও আচ্ছা, সুকান বলা রাখলে তো লাল, হলুদ, ইয়েলো, ইয়েলো, রেড। সো এগুলাকে আমরা কি বলতেছি? প্রাইমারি প্রাইমারি কালার। এগুলাকে বলতেছি আমরা প্রাইমারি কালার। তাহলে সেকেন্ডারি কালার কি? অরেঞ্জ, ভায়োলেট, সেকেন্ডারি কালারটা তৈরি করা হয় প্রাইমারি কালার থেকে। যখন ইয়েলো এবং রেড কে একসাথে মিশানো হয় তখন কোন কালার তৈরি হয়? অরেঞ্জ। সো এই কালারটাকে কি বলা হচ্ছে? সেকেন্ডারি কালার। আবার রেড আর ব্লু কে যখন একসাথে মেশানো হয় তখন কি কালার তৈরি হয়? দেখেন তো, সবুজ, ভায়োলেট, ভায়োলেট কালার, মানে পার্পল কালার, তাই না? এই কালারটাকে বলা হয় সেকেন্ডারি কালার। সেম অ্যাজ আবার ব্লু ইয়েলো কে মিশাবে, ইয়েলো রেড মানে একসাথে সাথে আরেকটা মিশতে থাকবে আর কি, ঠিক আছে? টারশিয়ারি কালার আবার কি তাহলে? এগুলা দুইটাকে সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি মিলে যেটা। আবার প্রাইমারি সেকেন্ডারি কে কালার মিলাই যে নতুন নতুন কালার গুলো তৈরি করা হবে, সেই কালার গুলোকে বলা হচ্ছে টারশিয়ারি কালার। এবং ওভারঅল এই কালার গুলোকে তৈরি করার পরে যে একটা এরকম গোল সিম্বলিক একটা কিছু আসে, সেটার নাম হচ্ছে কালার হুইল। কি নাম? কালার কালার হুইল। এই বিষয়টা মাথায় রেখেন, এটার নাম কি? কালার হুইল। ক্লিয়ার? কালার হচ্ছে কয় প্রকার? 3 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি কালার গুলোকে মিক্স করে যে কালার তৈরি হচ্ছে সেই কালারের নাম হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি এবং প্রাইমারি কালার মিক্স করে যেটা হচ্ছে সেটা হচ্ছে টারশিয়ারি কালার। ওকে, এবং সবগুলোকে মিলে একটা কালারের ইয়া তৈরি হচ্ছে, এই কালারটার নাম হচ্ছে কি? কালার হুইল। কালার হুইল। ওকে, কালার হুইলটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর কালার
কালারের মুড আছে দুইটা আমাদের কাছে, সেটা হচ্ছে আরজিবি আর একটা সিএমওয়াইকে, দুইটা মুড আছে, তাই না? এটা নিয়ে আমরা কথা বলছিলাম। আরজিবি তে কি কি কালার থাকে? রেড গ্রিন ব্লু। আরজিবি তে থাকে আমাদের কাছে, এটা কোথায় ইউজ করা হয়? এটা ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু দেখানোর জন্য। রেড গ্রিন আর ব্লু। এই যে রেড গ্রিন ব্লু এগুলো আসলে কোথাকার কালার, মানে কিসের কালার এগুলো? কিসের কালার বলেন তো? রেড গ্রিন ব্লু RGB কালার। আমি বলছিলাম তো ভাই সেদিন, আরজিবি কালার হচ্ছে লাইটের কালার, আলোর কালার। এগুলো সবগুলো কালার আসে থেকে আলো থেকে, সব কালার আসে আলো থেকে, সূর্য থেকে আসে। সব আলো থেকে আসে কালার। আলোর কি কালার হয়? আলোর কালার হয় না? আলোর কালার। আরজিবি কালারটা টোটালি কিসের কালার? সরি, আরজিবি কালার হচ্ছে লাইট কালার। যেমন ধরেন আমরা ডিজিটাল স্ক্রিনে যা কিছু দেখি সবকিছু কি থাকে? লাইট থাকে, তাই না? সবকিছুই লাইট থাকে। ওকে, কালার সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আচ্ছা সরি ইয়েলো আছে না কেন? ওই যে ওই সো এটা হচ্ছে প্রিন্টিং কালার, এগুলো হচ্ছে প্রিন্টিং কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক। কালার আছে, হ্যাঁ, পুরো কালার আছে এটা। কোন কালার? সায়ান। হ্যাঁ অবশ্যই আছে, এটা রিয়েল লাইফে এক্সিস্ট করে, এটা তো আলোর কালারও না। আমরা যখন প্রিন্টিং কোনো কিছু করি, প্রিন্ট করি তখন এই চারটা কালারের মিক্স ভার্সন বাকি সবকিছু কালার হয়। আরজিবি কালারের প্রত্যেকটা ভার্সনে যখন আমরা মিলাইতে যাই তখন আমাদের কাছে হিউজ পরিমাণের কালার তৈরি হয়, কিন্তু সিএমওয়াই কে যেটা লিমিটেড ভার্সন, এটাতে সহজ হিসাব দেখা। হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক লাস্ট বি হইতে বি হইতে পারে তো কে আসলো আসছে ওই কে এতদূর পর্যন্ত তো মনে হয় বুঝছেন, এতদূর পর্যন্ত তো মনে হয় বুঝেছেন সহজ হিসাব। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে মনোক্রোমেটিক কালার। কি কালার? এই পয়েন্টটা দেখানোর অবশ্য কারণ আছে, যদি আমি এখন দেখাইতাম না। মনোক্রোমেটিক কালার, মনোক্রোমেটিক কালার জিনিসটা আসলে কি? মনোক্রোমেটিক কালার, এটা দেখলেই হয়ে যাবে। সো মনোক্রোমেটিক কালারে আপনি যদি দেখেন, আমরা একটা কালারে কি হইছে, ডার্ক ভার্সনের থেকে আস্তে আস্তে আমরা লাইট ভার্সনের দিকে যাচ্ছি। এই ব্যাপারটাকে কি বলা হচ্ছে? মনোক্রোমেটিক কালার। এটা কালারের ডার্ক ভার্সন থেকে আমরা আস্তে আস্তে লাইটের দিকে যাচ্ছি। ধরেন আমার একটা কালার আছে, যে কালারের ডার্ক ভার্সন হচ্ছে এটা, একদম টোটালি ডার্ক, এটা হ্যাঁ, এটা হচ্ছে ডার্ক। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে লাইট লাইট কালার। মাঝখানে যে কালারগুলো থাকে ওগুলোকে আমরা বলি গ্রে, ঠিক আছে? আমরা আসলে এখন এই যে মাঝখানে যদি আমি কালারের ব্লক বানানো শুরু করি, আমরা আসলে সর্বোচ্চ কতটা ব্লক বানাইতে পারবো যেখানে গিয়ে লাইট সর্বোচ্চ লাইট হয়ে যাবে, মানে এরপরে আর লাইট হবে না? কতগুলো ব্লক বানাইতে পারবো? তিন চারটা। আর এনি আইডিয়া কতগুলো বানাইতে পারবো ভাই? অসীম। অসীম। মনে নেই তারপর কালার একটা রেঞ্জ আছে। আরজিবি। এই যে দেখেন এখানে রেড কালারের কি হচ্ছে, ডার্ক ভার্সন আছে সর্বোচ্চ, আর ডান দিকে কত আছে সর্বোচ্চ লাইট। আমি যদি এখানে যাই কত হচ্ছে দেখেন তো, 255। সর্বোচ্চ আমরা কালার চেঞ্জ করতে পারবো, ব্লক বানাইতে পারবো কয়টা? 255টা। 255টা। কালার রেঞ্জ। আর কালার রেঞ্জ আলাদা জিনিস। আর ডার্ক থেকে লাইটের দিকে নিয়ে যেতে আমরা যখন একটা কালারের ডার্ক থেকে লাইটের দিকে যাচ্ছি তখন কালারটাকে আমরা ভাগ ভাগ করে আস্তে আস্তে তো যাবো, আস্তে আস্তে যাবো। সো এই ব্লক যে একটা কালারের ব্লক তৈরি হবে, সেই কালারের ব্লক সর্বোচ্চ কয়টা হইতে পারবে? 255টা ব্লক। 255টা, ঠিক আছে? এটার সংখ্যাটা হচ্ছে বিটের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, 255 উপরে আপনি যাইতে পারবেন না। ওই যে বাড়ান, আছে না, কমান, 32 bit। 16 বিট বাড়ান, 32 বিট বাড়ান, কিন্তু এর ম্যাক্সিমাম রেঞ্জই হচ্ছে কত? 25। সর্বোচ্চ একটা কালারের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 255 আরজিবি সর্বোচ্চ। এরকম একটা দেখছিলাম মনে হয় যে বিট চেঞ্জ করলে পরে এটা বাড়ে। না এরকম হয় না,
আচ্ছা, আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম, ধরেন আমার এটা হচ্ছে রেড কালার, রেড কালারের সর্বোচ্চ আমার পয়েন্ট আছে কত 255, গ্রিন আছে সর্বোচ্চ কত 255, ব্লু হচ্ছে সর্বোচ্চ কয়টা থাকে 255। এখন দেখেন এই যে 255টাই একটা ব্লক, এই ব্লকের সাথে যখন আমি এই ব্লক মিলাবো তখন কিন্তু নতুন একটা কালার তৈরি হবে, আবার এই ব্লকের সাথে যখন আমরা এখানে একটা ব্লক মিলাবো তখন আমরা নতুন একটা কালার তৈরি হবে। সো তাহলে আমাদের এটা হয় এরকম 255 ইন্টু 255 ইন্টু 255, তাই না? তাহলে এই 255 এখানে আসলে কিছু ওই যে ইয়ার গেম আছে। সো অলমোস্ট আমাদের কাছে আরজিবি কালার থাকে প্রায় 16 মিলিয়ন কালার, 16 লাখের মতো, ঠিক আছে? তো যেটা আমাদের কাছে হিউজ। এই কালারগুলো কিন্তু আপনি কখনো সিএমওয়াই থেকে আমাদের কাছে রেঞ্জটা বেশি হয় না, তখন পার্সেন্টেজ হিসাব হয় যে এই তিনটা কালার কত পার্সেন্ট কিভাবে ইউজ করা হবে সেটার উপর ডিপেন্ড করা হয় আর কি, ঠিক আছে? সো এখানে দেখেন আপনি যদি দেখেন রেড গ্রিন ব্লু তিনটা কালারই আছে, তিনটা কালারই ভার্সন আপনি সর্বোচ্চ এখান থেকে পাবেন 255 আর 0। ক্লিয়ার? আমি কি বোঝাইতে পারছি? ঠিক আছে। সো কালারের বেসিক জিনিসপত্র হোপফুলি আমি আপনাদের বলতে পারছি, জানাইতে পারছি। কালারের যে বেসিক জিনিসপত্রগুলো আমরা ছিল, কোনটা ছিল পিডিএফ আমার কাছে, এটা। সো এখানে আমরা রেড গ্রিন ব্লু প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এই কালারগুলো নিয়ে কথা বলছি। এরপর আর কারো কোনো কোশ্চিন আছে? নাই। প্রথম থেকে এখন পর্যন্ত আমরা কি কি নিয়ে কথা বললাম বলেন তো? ব্যালেন্স, আমরা প্রিন্সিপাল নিয়ে কথা বলছি, ব্যালেন্স, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট, হায়ারার্কি, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, স্কেল, প্রপোর্শন, টাইপোগ্রাফি, কালার, আচ্ছা আমাদের এটা অফ থাকবে তো? আমাদের ক্লাস কবে ছুটি হবে? না, আমাদের লাস্ট ক্লাস হবে 22 তারিখে। 23 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, 23 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আপনাদের ছুটি থাকবে। 3 তারিখ থেকে আবার ক্লাস স্টার্ট হবে। হ্যাঁ, 5 তারিখে বেস্ট। আপনাদের এই বিষয়গুলা একটু দেখে নিবেন। এগুলো এখন রিয়েল লাইফ দেখবেন, আপনি আশেপাশে যাই কিছু দেখবেন না, দেখবেন যে মাথায় আসবে না এটা তো ব্যালেন্স ঠিক নাই, এটা কন্ট্রাস্ট ঠিক নাই। এখন এই যে হাবিজাবি জিনিসপত্রগুলো মাথায় আসবে, যাই আসুক এগুলো দেখার সময় একটু, এখন আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কোনো কিছু দেখবেন না, কি করবেন? অবজার্ভ করবেন। কি করবেন? অবজার্ভ করবেন। কোনো কিছু অবজার্ভ করবেন যে এই জিনিসটা দেখে কেমন লাগতেছে, হ্যাঁ, তাহলে আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। আমরা কি এর মাধ্যমে গ্রাফিক ডিজাইন শিখবো? হ্যাঁ, এআই শিখতে গেলে আপনাকে থিওরি ভালো করে জানতে হবে ভাই, খুব ভালোভাবে জানতে হবে AI। তাহলে আপনি একটা কি বলে ওয়ার্কেবল ডিজাইন বানাইতে পারবেন। আর যদি নর্মালি বানাইতে চান তাহলে ChatGPT কে একটা প্রম্পট দেন, দিয়ে বানাই ফেলেন, দিয়ে পোস্ট দেন। বিভিন্ন জায়গায় এআই কোর্স কিরকম AI কোর্স? গ্রাফিক ডিজাইন ক্লাস, জাস্ট এআই আচ্ছা, না এইরকম যদি বিষয় থাকে শুধুমাত্র AI কোর্স, ওয়ার্ডে মানে ওই AI কোর্স দিয়ে আসলে কি বানাবো আমি, এই বিষয়টা তো ক্লিয়ার থাকা লাগবে। আরেকটা হচ্ছে AI কোর্স থাকে এরকম যেখানে আপনাকে সবকিছুই বানানো শেখানোর চেষ্টা করে ওরা, কিভাবে আপনি AI দিয়ে এটা বানাবেন, ওইটা বানাবেন, এই সেই করবেন, ঠিক আছে? এটা একটা পয়েন্ট থাকে। সেকেন্ড পয়েন্ট থাকে কিছু কোর্সের সাথে ইন্টিগ্রেট করা থাকে। নিত্য প্রয়োজনীয় যে বিষয়, গ্রাফিক ডিজাইনের সাথে আপনাকে ইন্টিগ্রেট করবে। যেমন নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে ধরেন যে এরকম বলবে যে আপনি একটা মিটিং করতেছেন, আপনার মিটিং এর নোটগুলো একটা AI নিবে, এটা হতে পারে। বা আপনার একটা অ্যাসিস্ট্যান্ট AI নিবে, AI হবে, এটা হতে পারে। আবার বেসিক কিছু কাজের ক্ষেত্রে আর কি AI যেভাবে ইউজ করা হয়, আপনাকে কেউ ইমেল করছে, সে অটোমেটিক আপনার ইমেলে গিয়ে রিপ্লাই দিয়ে দিবে। কাজের ক্ষেত্রে ব্যবহার করতে আমরা লেখার ক্ষেত্রে একটা এক্সাম্পল ভিডিও ব্যবহার করতে একটা ছবি এডিট করতে হয় দেখা যায় যারা তারা পোর্ট্রেট করতে পারে এই আর এক্স্যাক্টলি। এখানে একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রম্পটিং। প্রম্পট যে আপনার প্রম্পট লেখাটা, আপনি কি প্রম্পট লিখছেন, কি চাচ্ছেন তার কাছ থেকে, কি জেনারেট করতে চাচ্ছেন।
আচ্ছা, এখন 12টা বাজে, আমাদের বেশ আরো সময় আছে 2 ঘন্টার মতো। আপনাদের কি ঘুম ধরে? প্লাস 2 ঘন্টা পরে সবার আগে Yes, আচ্ছা, এই ক্লাসটা আজকে আমরা আর বাড়াচ্ছি না, আর বেশি ইনফরমেশন আপনাদের আমি দিচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। আমরা ঈদের পরে এসে আরেকটা দৌড় দিব, একদম এক দৌড়ে শেষ করে ফেলবো এই জিনিসগুলা। সো এর আগে আপনাদের এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে? আপনাদের হাতে এখনো সময় আছে, আপনারা চাইলে 10 মিনিটের একটা ব্রেক নিতে পারেন।